ঢুকতেছ না তো। আপু এই মোবাইলটা প্রবলেম দেখাচ্ছে, এই মোবাইলটা প্রবলেম দেখাচ্ছে। আমার অন্য একটা ফোন লাগবে। সুমন ভাই ফোনটা একটু নিয়ে আসো, ফোনটা একটু নিয়ে আসো যাও। আচ্ছা লাইভ কি হইতেছে? লাইভে কি গেছে? হ্যাঁ গেছে দেখো। আচ্ছা ওকে, আপাতত এটা করতে পারি। আচ্ছা এটা আপাতত থাক। তুমি সুমন ভাই ফোনটা নিয়ে আসো। হ্যাঁ এই সুমন ভাই, সুমন ভাই তোর ফোনটা একটু দিয়ে যাও কুইক। আচ্ছা, ওয়েলকাম টু প্রোডিজি অফ কেমিস্ট্রি অ্যান্ড কুইক অনলাইন স্কুল। আমি মোহাম্মদ তৈদুল ইসলাম ইমন, এমবিবিএস থার্ড ইয়ার, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। সো আজকে তোমাদের এই ক্লাসে আমি মেনলি কাভার দেওয়ার ট্রাই করব হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব চ্যাপ্টারের ফার্স্ট লেকচার, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং লেকচার 1-এ আমরা মেনলি ফোকাস করব হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া নিয়ে। উদ্ভিদ কিভাবে খনিজ লবণ মাটি থেকে শোষণ করে, ক্লিয়ার, এবং কেন সেই প্রসেসটা দরকার পড়লো সেটা নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই তোমরা লাইভে জয়েন হয়ে যাও। অ্যান্ড তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে তোমরা তোমাদের বিভিন্ন গ্রুপে এবং ফ্রেন্ডদের সাথে এই লাইভটা শেয়ার করে দিবা। এবং আমি এই চ্যাপ্টারের এইচএসসি বুটানি চ্যাপ্টার 9-এর মেনলি প্রতিটা লাইন বাই লাইন কাভার দেওয়ার ট্রাই করব, এবং যাতে তোমরা প্রতিটা লাইন বুঝতে পারো ততটুকু পর্যন্ত আমি নিয়ে যাব। মেন কথা হচ্ছে এইটা, কারণ এইচএসসি বুটানি চ্যাপ্টার 9 নিয়ে সবার একটা ফুবিয়া থাকে যে আসলে এই চ্যাপ্টারটা খুব একটা কঠিন চ্যাপ্টার এবং খুব একটা মানে অ্যাবজর্ব করা যায় না চ্যাপ্টারটাকে মেনলি, ঠিক আছে। কিন্তু এই চ্যাপ্টারটাকে একেবারে সব থেকে সহজ চ্যাপ্টার বানিয়ে দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট সাথে থাকবা, ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেই কোয়েশ্চেনটা করে ফেলবা, ক্লিয়ার। সো এখন পর্যন্ত 202 জন। আচ্ছা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আচ্ছা তোমরা বলো সাউন্ড ক্লিয়ার আছে কিনা অ্যান্ড ভিডিও ক্লিয়ার আসতেছে কিনা, এই দুইটার একটু কনফার্মেশন আমাকে দাও, দেন আমি ক্লাস শুরু করবো আর কি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আর ভিডিও ক্লিয়ার আছে কিনা এটার একটু কনফার্মেশন দাও। অনেকেই সালাম দিতেছে, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথে দিয়ে দিলাম, ক্লিয়ার। আচ্ছা সাউন্ড ক্লিয়ার আছে কিনা সবাই একটু বলো দেখি। অল ক্লিয়ার, শিওর। আচ্ছা আরও 1-2 জনের কনফার্মেশন চাচ্ছি। ক্লিয়ার, 2 জনের ক্লিয়ার, ক্লিয়ার, ওকে। আচ্ছা তো আমি কি পড়ানো শুরু করব? প্ল্যান্ট ফিজিওলজি বা তোমার হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব, ক্লিয়ার। এখানে যদি কোনো এইচএসসি 2022 ব্যাচের স্টুডেন্ট থাকো তাহলে তাকেও বলবো যে তুমি পুরাটা ক্লাস দেখো, এভরি লাইন তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তো এখন খেয়াল করো, আমরা ইনিশিয়ালি পাসওয়ার্ড দিলে পরে হয়ে যায়। আচ্ছা একটু দেখি। আচ্ছা তো আমরা যেটা করব, আমরা ইনিশিয়াল একটু ধারণা নেই যে ফিজিওলজি বলতে কি বোঝায়। খেয়াল করো, ফিজিওলজি বলতে বোঝায় হচ্ছে এখানে তোমার ফিজিক্স অ্যান্ড বায়োলজি এই দুইটা জিনিসকে একসাথে কানেক্ট করে। অ্যান্ড মেডিকেলে যখন তোমরা মানে প্রথমে ঢুকবা তখন ফার্স্ট ইয়ারই তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারই তোমাদের হিউম্যান ফিজিওলজি নিয়ে পড়াশোনা করতে হবে, অ্যানাটমি নিয়ে পড়াশোনা করতে হয়। দ্যাট মিনস এই যে ফিজিক্স এবং বায়োলজির সমন্বয়ে একটা নতুন একটা জায়গা, যেই জায়গাতে আমরা বায়োলজির উপর ফিজিক্সের থিওরিগুলোকে অ্যাপ্লাই করতে পারবো, দ্যাট ইজ ফিজিওলজি। অ্যান্ড প্ল্যান্ট ফিজিওলজি মানে উদ্ভিদ কি রুলস মাইনা চলে, বিভিন্ন রুলস মাইনা চলে, বিভিন্ন ফিজিক্সের রুলস মাইনা চলে। সো সেইগুলা নিয়ে মেইনলি আলোচনাটা হবে, ক্লিয়ার। সো এখন খেয়াল করো, ফার্স্ট টপিকসটা যেটা সেটা হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। মানে আমরা যদি আমাদের মানে হিউম্যান বডির একটা মানে খাবারের কথা চিন্তা করি, তাহলে আমাদের সুষম খাদ্যের মধ্যে একটা উপাদান হচ্ছে খনিজ লবণ। আমরা কি কি খাই? কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে লিপিড, তারপর হচ্ছে ভিটামিন, খনিজ লবণ, পানি। সুষম খাদ্যের 6টা উপাদান ছিল না? তার মধ্যে একটা হচ্ছে তোমার খনিজ লবণ, ক্লিয়ার, বা
খনিজ লবণ। ক্লিয়ার? সো এই খনিজ লবণটা উদ্ভিদ যেহেতু একটা জীব, উদ্ভিদ যেহেতু কি একটা জীব, সো উদ্ভিদেরও সেই খনিজ লবণটা তার প্রয়োজন। উদ্ভিদেরও কি সেই খনিজ লবণটা প্রয়োজন, সে যেহেতু একটা জীব এবং বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য তার এই খনিজ লবণটা শোষণ করতে হয়। আমরা কি করি, খনিজ লবণ বিভিন্ন ধরো যে খাবারের যে উৎস আছে সেই খাবারের উৎস থেকে আমরা সেটা, ধরো আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর সাথে তোমার খনিজ লবণ থাকে, যেমন আমরা সোডিয়াম ক্লোরাইড খাইতেছি বা তোমার আরও বিভিন্ন উপাদান খাইতেছি, সেগুলোর সাথে বিভিন্ন খনিজ লবণ থাকে। ক্লিয়ার? সো এখন উদ্ভিদেও এরকমভাবে খনিজ লবণ সে তো আর খাইতে পারে না, সে যেটা করে সেটা হচ্ছে সে মাটি থেকে শোষণ করে। ক্লিয়ার? সে কি করে, মাটি থেকে শোষণ করে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবো, আমি আনসার দেওয়ার ট্রাই করবো। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। আমি প্রথমে জাস্ট একটু বেসিকটা দাঁড় করাইতেছি, অ্যান্ড বিলিভ মি, শেষ পর্যন্ত যদি তুমি থাকো তাহলে অনেক কিছু শিখতে পারবা। কারণ আমি হচ্ছে ফার্স্ট একটা বেসিক দাঁড় করাই, তারপর মাঝখান থেকে হচ্ছে আমার লেকচার মেইন মজাটা শুরু হয়। ক্লিয়ার? জাস্ট ফার্স্টে আমি একটু বেসিক দাঁড় করাইতেছি, জাস্ট একেবারে বেসিক, যেন এটা একটা ক্লাস 10-এর স্টুডেন্টও এই জিনিসটা বুঝতে পারে। ক্লিয়ার? সো আমরা খনিজ লবণ সম্পর্কে ধারণা পাইলাম এবং এই জিনিসটা আমরা বুঝলাম যে উদ্ভিদের খনিজ লবণ শোষণ করতে হয়। উদ্ভিদের কি করতে হয়, খনিজ লবণ শোষণ করতে হয়। এবং এই যে উদ্ভিদের যে খনিজ লবণ যে শোষণটা, উদ্ভিদের কি বললাম, খনিজ লবণ যে শোষণটা, সেই শোষণটার মধ্যে শোষণটা কতটা খনিজ লবণ সে শোষণ করে, এটার একটাই আছে যে উদ্ভিদ ধরো যে অনেক টাইপের খনিজ লবণ শোষণ করে, 20 থেকে 27টা বা 30টার উপরেও সে বিভিন্ন টাইপের সে খনিজ লবণ শোষণ করতে পারে। এবং সে যে সমস্ত খনিজ লবণ শোষণ করে, ফার্স্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে উদ্ভিদ যে সমস্ত খনিজ লবণ শোষণ করে সেগুলোকে সে আয়ন হিসেবে শোষণ করে। অর্থাৎ উদ্ভিদের ধরো যে সোডিয়াম প্রয়োজন, এটা একটা খনিজ, সোডিয়াম ক্লোরাইড প্রয়োজন। সো উদ্ভিদ এটাকে সোডিয়াম ক্লোরাইড হিসেবে গ্রহণ করতে পারবে না। উদ্ভিদ যেটা করবে সেটা হচ্ছে উদ্ভিদ সেটাকে Na+ আর Cl- হিসেবে সে সেটাকে অ্যাকসেপ্ট করবে। দ্যাট মিনস সে কি করতেছে, যে কোনো একটা কম্পোনেন্ট প্রয়োজন উদ্ভিদের, যে কোনো একটা লবণ প্রয়োজন উদ্ভিদের, উদ্ভিদ সেটা কিভাবে সে সংগ্রহ করতেছে, উদ্ভিদ সংগ্রহ করতেছে তোমার আলটিমেটলি তোমার আয়ন হিসেবে। একজন কমেন্ট করেছে কুপায়া ভাজ করে ফেলেন ভাই, ঠিক আছে ভাজ করবো কুপায়া, জাস্ট লাস্ট পর্যন্ত থাকো। আমি বলতেছি যে লাস্ট পর্যন্ত থাকো, যেন তোমার পার্টিসিপেন্ট যেন না কমে। তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও, গ্রুপে বিভিন্ন গ্রুপে একটু পোস্ট করে দাও, দেখো পরে কি করি, ক্লিয়ার, কেমন কূপ দিই। তো এখন খেয়াল করো, তাহলে উদ্ভিদের বিভিন্ন টাইপের খনিজ লবণ শোষণ করতে হয় এবং যে সমস্ত খনিজ লবণ উদ্ভিদের জন্য খুব বেশি অপরিহার্য সেগুলাকে বলা হয়েছে তোমার ম্যাক্রোমৌল। ম্যাক্রো মানে কি, বৃহৎ বা বড়। ক্লিয়ার? সো উদ্ভিদের খনিজ লবণকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ম্যাক্রোমৌল আর একটা হচ্ছে মাইক্রোমৌল। মাইক্রোমৌল মানে বা মাইক্রো কম্পোনেন্ট হচ্ছে যে সমস্ত খনিজ লবণের খুব বেশি প্রয়োজন নাই, এগুলা খুব বেশি প্রয়োজন নাই। আর ম্যাক্রো কম্পোনেন্ট হচ্ছে, ম্যাক্রোমৌল হচ্ছে যে সমস্ত কম্পোনেন্ট না থাকলে উদ্ভিদের শরীরবৃত্তীয় কাজে ইমিডিয়েটলি উদ্ভিদের শরীরবৃত্তীয় কাজে বাধাগ্রস্ত হবে, সেগুলোকে বলা হয় কি, ম্যাক্রোমৌল। এবং ম্যাক্রোমৌলগুলোকে আমরা বিভিন্ন ম্যাক্রোমৌলগুলোকে মনে রাখার আমরা একটা টেকনিক দিতে পারি। টেকনিকটা হচ্ছে, ধরো তুমি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেলা এবং রেস্টুরেন্টে যাওয়ার পরে তুমি একজনকে ডাক দিতেছো চপ দিয়ে যাওয়ার জন্য। তো তুমি বলতেছো যে MGK কল ফর নাইস চপস। নাইসটাকে ফেসবুকেও বাসায় লিখো, নাইস চপস। ক্লিয়ার? নাইস চপস। সো এটা হচ্ছে ম্যাক্রোমৌল। অর্থাৎ তুমি রেস্টুরেন্টে গেলা, তুমি একজনকে কল করতেছো তোমাকে চপ দিয়ে যাওয়ার জন্য। তো সেটা হচ্ছে MGK কল ফর নাইস চপস। সো MG মানে হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা তো জানো। খেতে হচ্ছে ক্যালিয়াম বা পটাশিয়াম, আর এখানে CA-তে হচ্ছে ক্যালসিয়াম, এখানে হচ্ছে নাইট্রোজেন, এই C-তে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার অক্সিজেন, এখানে হচ্ছে ফসফরাস, এখানে হচ্ছে সালফার। অর্থাৎ এগুলো হচ্ছে ম্যাক্রো কম্পোনেন্ট, যে কম্পোনেন্টগুলো উদ্ভিদের জন্য এতটা অপরিহার্য যে তাদের যদি কোনো একটার অ্যাবসেন্স ঘটে, তাদের যদি কোনো একটার অভাব ঘটে, তখন দেখা যাবে যে ওই উদ্ভিদটার শরীরবৃত্তীয় কাজের ইমিডিয়েটলি বাধাগ্রস্ত হবে। এই জন্য সেগুলোকে কী বলা হয়, ম্যাক্রোমৌল। ক্লিয়ার? সেগুলোকে কী বলা হচ্ছে, ম্যাক্রোমৌল। এবং এই যে ম্যাক্রোমৌলগুলো আছে, সেই ম্যাক্রোমৌলগুলোকে কিন্তু উদ্ভিদ মৌল হিসেবে শোষণ করে না। আমি আগেই বলছি, উদ্ভিদ সেগুলোকে শোষণ করে কি হিসাবে, আয়ন হিসেবে। অর্থাৎ এই MGকে সে শোষণ করবে Mg2+ হিসেবে, পটাশিয়ামকে সে শোষণ করবে Fe+ হিসেবে, ক্যালসিয়ামকে সে শোষণ করবে ক্যালসিয়াম Cr2+ হিসেবে, নাইট্রোজেনকে সে নাইট্রেট হিসেবে শোষণ করবে, কার্বনকে সে কার্বনেট হিসেবে শোষণ করবে বা বাইকার্বনেট হিসেবে শোষণ করবে, এভাবে হাইড্রোজেনকে সে H+ হিসেবে শোষণ করবে।
দ্যাট মিনস এই কনসেপ্টটা একটু মাথার মধ্যে ঢুকায় নাও যে উদ্ভিদের যখন আমাকে বলতেছে টপিক্সের নাম উদ্ভিদের খনিজ লবণ শোষণ প্রক্রিয়া, কিন্তু আমরা একটু পরে পড়বো আয়ন শোষণ প্রক্রিয়া। কজ উদ্ভিদ লবণটাকে ডিরেক্টলি সে শোষণ করতে পারে না, তার সেটাকে শোষণ করতে হয় কিসের মাধ্যমে? আয়নের মাধ্যমে। ক্লিয়ার? বিভিন্ন আয়নের মাধ্যমে সে শোষণ করে। আচ্ছা, ম্যাক্রোমৌল ছাড়া বাকি যারা আছে তারাই হচ্ছে তোমার মাইক্রোমৌল, যেমন জিঙ্ক, মোলিবেডেনাম, ঠিক আছে? ওগুলো মনে রাখার দরকার নাই, জাস্ট ম্যাক্রোমৌলটা মনে রাখো, বাকি যেটা অপশানে থাকবে না এগুলোর মধ্যে ওইটা হচ্ছে মাইক্রোমৌল। ক্লিয়ার? এখন এখানে কয়েকটা কনসেপ্ট আমাদের বিল্ড আপ করতে হবে। কয়েকটা কনসেপ্টের মধ্যে একটা কনসেপ্ট হচ্ছে, ধরো আমি এখানে উদ্ভিদের মূলটা দিলাম, খেয়াল করো আমি এখানে কি দিলাম ভাই? উদ্ভিদের মূলটাকে দিলাম। এটা হচ্ছে উদ্ভিদের মূল, এটা হচ্ছে উদ্ভিদের মূল, এবং এই উদ্ভিদের মূলটা কি আছে? এই উদ্ভিদের মূল, এটা হচ্ছে উদ্ভিদের মূল, এটা হচ্ছে ভাই মূল রুম। এটা হচ্ছে কি? মূল রুম। উদ্ভিদের মূলের মধ্যে এরকমভাবে মূল রুম থাকে। ক্লিয়ার? উদ্ভিদের মূলের মধ্যে কি থাকে? মূল রুম থাকে। এখন একটা জিনিস খেয়াল করো, উদ্ভিদ যে খনিজ যে আয়নগুলো সে শোষণ করতেছে, সে আয়নগুলো শোষণ করতেছে সে মাটি থেকে তার শোষণ করতে হইতেছে। কিন্তু একটা জিনিস একটু মাথায় রাখো, একটা জিনিস এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমার করতে হবে যে এখানে কি হয়, ধরো এখানে উদ্ভিদের দরকার হচ্ছে পটাশিয়াম আয়নকে শোষণ করা। উদ্ভিদের কি দরকার ভাই? পটাশিয়াম আয়নকে শোষণ করা। সো উদ্ভিদ সেই পটাশিয়াম আয়নটাকে শোষণ করতে চায়। উদ্ভিদের মূল কি করতে চায়? ধরো পটাশিয়াম না, মানে পটাশিয়াম ক্লোরাইডকে শোষণ করতে চায়, এই লবণটাকে। কিন্তু উদ্ভিদ তো আর এই পুরা লবণটাকে সে ডিরেক্টলি সে শোষণ করতে পারবে না, সে আয়ন হিসেবে শোষণ করবে। অর্থাৎ উদ্ভিদের মূলের উচিত এই পটাশিয়াম আয়নটাকে এবং ক্লোরিন আয়নটাকে শোষণ করা। ক্লিয়ার? উদ্ভিদের দরকার কি? পটাশিয়াম আয়নটাকে এবং ক্লোরিন আয়নটাকে শোষণ করা। এখন শোষণ করার ব্যাপার পরে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন বা ক্লোরিন আয়ন যেটা আছে সেইটাকে ভাইয়া মূলের কাছাকাছি জায়গায় আনতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এটা, আমি পরে শোষণ করব, মূলের ভিতরে পরে ঢুকাবো। আগে হচ্ছে এই যে মাটির মধ্যে যে ছড়ায় ছিটায় যে আয়নগুলো আছে, সেই ছড়ায় ছিটায় আয়নগুলোকে আমাদের কি করতে হবে? মূলের কাছাকাছি জায়গায় আনতে হবে। ফার্স্ট কন্ডিশন হচ্ছে এটা, আমি যদি এখানে পটাশিয়াম এবং ক্লোরিনটাকে যদি ভিতরে ঢুকাইতে চাই। এই পর্যন্ত বুঝছো কিনা? এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই একটু আমাকে বলো যে এখানে আমরা পটাশিয়াম এবং ক্লোরিন আয়নটাকে কি করতে চাই? আমরা তোমার ভিতরে ঢুকাইতে চাইতেছি। ক্লিয়ার? সো এই পটাশিয়াম এবং ক্লোরিন আয়নটাকে যদি ভিতরে ঢুকাইতে চাইতেছি, ভিতরে ঢুকানোর ব্যাপার পরে আগে হচ্ছে ভিতরে যদি ঢুকাইতে চাই তাহলে মাটির বিভিন্ন জায়গা থেকে আগে সেই আয়নগুলোকে আমাদের মূলের কাছাকাছি আনতে হবে, অর্থাৎ শোষণ অঞ্চলের কাছাকাছি আনতে হবে, শোষণ এরিয়ার কাছাকাছি আনতে হবে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? ওকে, ক্লিয়ার? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আর পরে যায়। এখন খেয়াল করো, এখন আমাদের তাহলে এখানে দুইটা প্রসেস কাজ করবে। একটা হচ্ছে এখানের মাটির যে দূরের যে আয়নগুলো আছে সেই আয়নগুলোকে মূলের কাছাকাছি আনা। সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে মূলের কাছাকাছি আনার পরে সেগুলোকে মূলের বাহিরের পার্ট থেকে ভিতরের পার্টে সেগুলোকে ঢুকানো। অর্থাৎ এখানে দুইটা প্রসেস নিয়ে আমরা পড়াশোনা করব। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আগে মাইন্ডসেট করে নাও যে আমরা এখানে দুইটা জিনিস নিয়ে পড়াশোনা করবো। একটা হচ্ছে মাটির মধ্যে যে আয়নগুলো ছড়ানো ছিটানো আছে সেই আয়নগুলোকে মূলের কাছাকাছি আনা। সেকেন্ড হচ্ছে মূলের কাছাকাছি আনার পর সেগুলোকে শোষণ করা। দুইটা প্রসেস জড়িত সেখানে। ক্লিয়ার? দুইটা প্রসেস জড়িত। এখন এখানে পটাশিয়াম বা ক্লোরিন আয়নকে, অর্থাৎ বিভিন্ন টাইপের যে আয়নগুলো যেগুলো ছড়ায় আছে সেই আয়নগুলোকে এই তোমার মূলের কাছাকাছি কিভাবে আসে সেইটার উপর দুইটা মতবাদ আছে। এবং এইখানে আমরা যা পড়বো প্ল্যান্ট ফিজিওলজির, এইখানে আমরা যা মতবাদ পড়বো সেই মতবাদগুলার বেশিরভাগটাই হচ্ছে তোমার এখনো প্রুফ হয় নাই। সো এক একজন বিজ্ঞানী এক একটা মতবাদ দিচ্ছে এবং আমরা এক্স্যাক্টলি এখনো জানি না যে কিভাবে এক্স্যাক্টলি শোষিতটা হয়। কারণ কয়েকটা প্রবলেম আছে, আমি কিছুক্ষণ পরে কয়েকটা প্রবলেম তোমাদের সামনে তুলে ধরবো। বাট মেইন কথা হচ্ছে এটা যে এখানে বিভিন্ন বিজ্ঞানী জাস্ট মতবাদ দিয়ে গেছেন। ক্লিয়ার? সো একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ বা বাইকার্বনেট এক্সচেঞ্জ মতবাদ। কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদটা কি? সেটা হচ্ছে, খেয়াল করো, আমার যেটা করতে হবে এই পটাশিয়াম আয়ন বা এই পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নকে মূলের কাছাকাছি আনতে হবে। আমাদের এই যে মূল আছে সেই মূলের ভিতরে যে কোষগুলো আছে সেই কোষগুলোর মধ্যে শ্বসন ঘটতেছে, তাই না? সেই কোষগুলোর মধ্যে একটু, কারণ আমরা জানি যে জীবের প্রতিটা কোষের বেঁচে থাকার জন্য তার কি প্রয়োজন? অক্সিজেন এবং গ্লুকোজ প্রয়োজন। তো সে যখন অক্সিজেন এবং গ্লুকোজ ইউটিলাইজ করতেছে, তো সে কি করতেছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে, প্লাস পানি উৎপন্ন করতেছে, প্লাস এটিপি উৎপন্ন করতেছে। প্লাস কি উৎপন্ন করতেছে? এটিপি বা শক্তি উৎপন্ন করতেছে। অর্থাৎ মূলের মধ্যে শ্বসন ঘটতেছে এবং এটা প্রতিটা টাইমে এরকম শ্বসনটা ঘটতেছে। ক্লিয়ার? এখন কি হবে খেয়াল করো, এখন এই উদ্ভিদ কি করবে? এখানে তার যে কার্বন ডাইঅক্সাইডটা আছে সেই কার্বন ডাইঅক্সাইডটাকে সে বাইরে বের করে দিবে।
এই কার্বন ডাইঅক্সাইডটা কী হবে ভাই, এই কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে চলে আসবে, কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হয়ে চলে আসবে। এদিকে ধরলাম যে এদিকে যে খ্যাপ প্লাসটা আছে, সেই খ্যাপ প্লাসটা আছে হচ্ছে তোমার পটাশিয়াম আয়নটা আছে হচ্ছে তোমার একটা মাটির কণার সাথে সংযুক্ত অবস্থায় আছে। এখন এই কার্বন ডাইঅক্সাইডটা কী করলো, মূল রুম কী করলো, এইখানের মূল থেকে কার্বন ডাইঅক্সাইডকে বের করে দিল। অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড যখন বের হইলো তখন এই যে মাটির মধ্যে যখন সে প্রবেশ করলো তখন মাটির পানির সাথে সেটা বিক্রিয়া করে, পানির সাথে সেটা বিক্রিয়া করে উৎপন্ন করা হচ্ছে H2CO3। অ্যান্ড এই H2CO3 পরবর্তীতে বিয়োজিত হয়ে যায়, কারণ এটা বিয়োজিত হবে যেহেতু একটা অ্যাসিড, এটা বিয়োজিত হয়ে যাবে হচ্ছে তোমার H+, বিয়োজিত হয়ে যাবে কি H+। খেয়াল করো এই কাহিনীটা ঘটতেছে কি মূল রুমের কাছাকাছি অঞ্চলে, আমি একটু মানে রং কনসেপশন দিচ্ছি, এই কাহিনী ঘটতেছে মূল রুমের কাছাকাছি অঞ্চলে, কারণ কার্বন ডাইঅক্সাইডটা শুধুমাত্র বের হলো। সো কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে এই জায়গায় আসছে, এই জায়গায় এসে সে পানির সাথে বিক্রিয়া করছে, পানির সাথে বিক্রিয়া করে সে হচ্ছে তোমার H2CO3 ফর্ম করছে, যেই H2CO3 একটা হচ্ছে H+ আয়ন দিতেছে আর একটা হচ্ছে HCO3- আয়ন দিতেছে, এবং এই আয়নগুলো কিন্তু মূলের কাছাকাছি, কজ কার্বন ডাইঅক্সাইডটা মূল থেকে মাত্র বের হইলো, পটাশিয়ামটা অনেক দূরে আছে। সো এখানে যেটা হয় কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ মানে সেখানে যে এক্সচেঞ্জ ঘটে, আয়নের এক্সচেঞ্জ বা বিনিময় ঘটে, এবং ঘটার জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঘটার জন্য দায়ী কে, কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো কিভাবে দায়ী। এখন কি হবে, এখানের যে মূল রুমের কাছাকাছি এরিয়াতে দেখো একটা পজিটিভ আয়ন এক্সিস্ট করতেছে, এবং মাটির কণা ও অনেকটা দূরে একটা পটাশিয়াম আয়ন এক্সিস্ট করতেছে। এদিকে একটা HCO3- এক্সিস্ট করতেছে মূল রুমের কাছাকাছি, এবং অনেক দূরে একটা ক্লোরাইড আয়ন এক্সিস্ট করতেছে যেটা মাটির কণার সাথে সংযুক্ত। এখন যেটা হবে সেটা হচ্ছে সামহাও এই জায়গায় একটা মতবাদ, এখন আমরা জানি না এক্স্যাক্টলি কিভাবে সেখানে এক্সচেঞ্জটা ঘটে, বাট সামহাও কোনো একটা ফ্যাক্টরের কারণে কি হয়, এখানের যে H+ আছে সেই H+ চলে যায় হচ্ছে পটাশিয়ামের স্থানে, এখানে H+ পটাশিয়াম স্থানে চলে যায়। ধরো উদ্ভিদের পটাশিয়াম আয়ন দরকার, সো উদ্ভিদ মাটিকে বলতেছে যে তুমি আমাকে পটাশিয়াম দিয়ে দাও, তোমাকে আমি H+ দিয়ে দিতেছি। তার মানে কি বোঝায়, এ একটা পজিটিভ দিতেছে, এ আর একটা পজিটিভ দিতেছে, আলটিমেটলি চার্জের কোনো চেঞ্জ হইতেছে না, চার্জের কি ঘটতেছে না, কোনো চেঞ্জ ঘটতেছে না। ক্লিয়ার, চার্জের কোনো কি করতেছে না, মানে চেঞ্জ ঘটতেছে না। সো আলটিমেটলি কি হইতেছে, এইদিকে যে H+ আয়ন ছিল সেটা এক্সচেঞ্জ হয়ে এখন চলে আসতেছে পটাশিয়ামের জায়গায়, আর পটাশিয়ামটা এক্সচেঞ্জ হয়ে চলে আসতেছে হচ্ছে আমাদের এই জায়গাতে মূলরুমের কাছাকাছি, অর্থাৎ হাইড্রোজেনের পজিশনে চলে আসতেছে পটাশিয়াম, আর পটাশিয়ামের পজিশনে চলে যেতেছে হাইড্রোজেন। এগেইন এখানে তোমার HCO3- পজিশনে চলে আসতেছে ক্লোরাইড আয়ন, আর ক্লোরাইড আয়নের পজিশনে চলে যেতেছে হচ্ছে HCO3। অর্থাৎ এখানে হাইড্রোজেন এবং HCO3- তোমার এক্সচেঞ্জের কারণে আমরা এইদিকে যে পটাশিয়াম এবং ক্লোরাইড যে আয়ন আছে সেই দুটো আয়নকে আমরা মূলরুমের কাছাকাছি নিয়ে আসতে পারতেছি, মূলরুমের কি কাছাকাছি নিয়ে আসতে পারতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু বলো, এটা কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, এই জিনিসটা বুঝছো কিনা যে দূরবর্তী যে পটাশিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো যেগুলো আছে সেই আয়নগুলোকে আমরা এক্সচেঞ্জের মাধ্যমে একটা পজিটিভ আয়ন দিয়ে পজিটিভ আয়নকে এক্সচেঞ্জ করে, নেগেটিভ আয়ন দিয়ে নেগেটিভ আয়নকে এক্সচেঞ্জ করে আমরা কাছাকাছি নিয়ে আসছি, মূল রুমের কাছাকাছি নিয়ে আসছি। এই জিনিসটা বুঝছো কিনা এটা একটু কমেন্ট করো। ফেসবুকে করে দেবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। সো এই কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদের পরে আমার কম্পিউটারের চার্জ শেষ হয়ে গেছে, আমার একটা ফোনটা আনতে হবে, আমি কমেন্ট দেখতে পারতেছি না, খেয়াল করো দেখি। ফেসবুক ইয়া নেই, অ্যাপস নেই, আচ্ছা ঢুকতেছি, সমস্যা নেই, একটু ওয়েট করো। হ্যাঁ 5 21 আচ্ছা খেয়াল করো, তাহলে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, যেইটার মাধ্যমে আমরা কি করতে পারতেছি, দূরবর্তী যে আয়নগুলো আছে সেই দূরবর্তী আয়নগুলোকে আমরা কাছাকাছি নিয়ে আসতে পারতেছি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করো, আমি কমেন্টে দেখতে পারতেছি না অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা ক্লিয়ার সবার? ওকে ভাই, পজিটিভ আয়নের এক্সচেঞ্জ কেন হয়, এক্সাক্ট কজ কি, আমি তোমাকে এই জিনিসটা বললাম। খালিদ আসিফ একটা কোয়েশ্চেন করছে, হ্যাঁ হ্যাঁ শিওর, খালিদ আসিফ অ্যান্ড লিঙ্কন পেনেরো, ঠিক আছে, ওর নামটা আমি লিঙ্কন, এই দুইজনেরই সেম কোয়েশ্চেন যে ভাই এক্সচেঞ্জটা কেন হচ্ছে। আমি তোমাদেরকে বলতেছি যে এক্স্যাক্টলি এখনো সায়েন্টিস্টরা জানেন না যে এক্সচেঞ্জটা
কেন ঘটতেছে সেই এক্সচেঞ্জটা, ঠিক আছে। এখন এক্সচেঞ্জটা ঘটার কয়েকটা কজ থাকতে পারে, আমি বলি। উদ্ভিদের এখানে এটা কিন্তু একটা মতবাদ, তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যে দিস ইজ হাইপোথিসিস। হাইপোথিসিস মানে সেটা এখনো এক্সপেরিমেন্টালি প্রুফ না, এক্সপেরিমেন্টালি এখনো সেটা প্রুফড হয় না। উই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াই অ্যান্ড হাউ দিস মেকানিজম অকার্স, বাট ওরা এক্সপেরিমেন্টালি এক দুইটা জায়গায় এই জিনিসটাকে অ্যাপ্লাই করা গেছে যে এখানে এক্সচেঞ্জটা হয়, এখানে এক্সচেঞ্জটা ঘটতেছে। এখন কেন এক্সচেঞ্জ হয় সেটা কয়েকটা কজ থাকতে পারে। কজ হচ্ছে যে এখানে আমরা তো তোমাদের এইচএসসি জুওলজি চ্যাপ্টার 12-এ যখন আমরা যাব তখন আমরা দেখবো যে সেখানে টেক্সিস ঘটে। অর্থাৎ টেক্সিস মানে কি, ধরো একটা কোষ কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করলো, সেই কেমিক্যাল সাবস্টেন্সের অ্যাট্রাকশনের কারণে দূরবর্তী কোনো একটা জিনিস তার কাছে চলে আসলো। যেরকম খেয়াল করো আমাদের বডির কোনো একটা জায়গায়, এখন তো তোমাদেরকে জুওলজি পড়ানো শুরু করে দিব, খেয়াল করো আমাদের বডির কোনো একটা জায়গায়, ধরো যে হাতের এই জায়গাটাতে কোনো একটা, ধরো যে ব্যাকটেরিয়া প্রবেশ করলো। সো ব্যাকটেরিয়াটা যখন প্রবেশ করে সে যখন কোষগুলোকে ডেস্ট্রয় করতে থাকলো, তখন আমাদের কোষগুলো কি করলো, সাইটোকাইন রিলিজ করে দিল। খেয়াল করো, ধরো কোষগুলো কি রিলিজ করলো, সাইটোকাইন রিলিজ করলো। অ্যান্ড সাইটোকাইন একটা কেমিক্যাল সাবস্টেন্স। অ্যান্ড এই সাইটোকাইনটার কারণে কি হবে, দূরবর্তী যত শ্বেতরক্তকণিকা আছে সকল শ্বেতরক্তকণিকা অ্যাট্রাক্টেড হয়ে সেই জায়গাতে চলে যাবে, সেই জায়গাতে, অর্থাৎ সেখানে শ্বেতরক্তকণিকাগুলোর টেক্সিস ঘটবে কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি। সেটাকে বলা হয় হচ্ছে তোমার কেমোটেক্সিস। সেটাকে কি বলা হয়, কেমোটেক্সিস। সো এখানেও কেমোটেক্সিস টাইপের কিছু একটা ঘটতে পারে, যে উদ্ভিদের যেহেতু তার পজিটিভ পটাশিয়ামটা দরকার, সে কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করতে পারে। খেয়াল করো আমরা হিউম্যান বিংরা, আমরা মানুষেরা কি করি, একজনের সাথে আরেকজন যোগাযোগের জন্য আমরা কি করি, কথা বলি, তাই না? কমিউনিকেশনের জন্য আমরা কি বলি, কথা বলি। এরা কি করে, আমাদের বডির যত সেল আছে, উদ্ভিদের যত সেল আছে, তারা তাদের কমিউনিকেশনটা কিভাবে বজায় রাখে। দেখো একটা সেলের সাথে আরেকটা সেলের কমিউনিকেশনটা বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা তারা কিভাবে রাখে, বাই বিভিন্ন কেমোকাইন, বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স। একটা ব্যাকটেরিয়া কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, আর একটা ব্যাকটেরিয়া ওই কেমিক্যাল সাবস্টেন্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে ওই জায়গায় আসে। ব্যাকটেরিয়া যখন অ্যাটাক করে সেলের মধ্যে ডেস্ট্রয় করতে থাকে, তখন সেল কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করে, অন্যান্য সেল এখানে চলে আসে এগুলোকে মারার জন্য। তো এই কারণে সেখানে এই কাহিনীটা ঘটতে পারে। ক্লিয়ার? সো খেয়াল করো, একটা আমরা যেটা বললাম সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ। অর্থাৎ সেখানে কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, দূরবর্তী যে আয়নগুলো আছে সেই দূরবর্তী আয়নগুলোকে আমরা মোলের কাছাকাছি নিয়ে আসতে পারতেছি। ক্লিয়ার? এখন খেয়াল করো, এটা একটা হাইপোথিসিস বলছিলাম না যে এটা প্রুফ না। এটা একজন বিজ্ঞানী মনে করছেন যে এটা এইভাবে ঘটতে পারে, আরেকজন বিজ্ঞানী বলছেন যে না এটা এইভাবে ঘটে না, এটা ঘটে হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ হয়তে। অর্থাৎ একটা হচ্ছে তোমার কি কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদ, আর একটা হচ্ছে তোমার কন্টাক্ট এক্সচেঞ্জ হাইপোথিসিস। কন্টাক্ট মানে কি, খেয়াল করো, খুব ইজি। খেয়াল করো, এখানে একজন কোশ্চেন করছে, ভাই এখানে কেন হাইড্রোজেন পটাশিয়ামকে কাছে আনবে? ভাই নট অনলি হাইড্রোজেন মানে এখানে হাইড্রোজেন কেন পটাশিয়ামকে কাছে আনবে সেটার কষ্ট তো আমি বললামই, ঠিক আছে, এটার আনসার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন এদিকে পটাশিয়াম ছাড়া অন্য কিছু থাকতে পারে। দেখো উদ্ভিদের তো খনিজ লবণ তো শুধুমাত্র পটাশিয়াম আর ক্লোরাইড না, আমি তো প্রথমে পড়াইছি ম্যাক্রোমূল্য 20 থেকে 27টার মতো এরকম মূল্য আছে। এখানে ম্যাগনেসিয়াম আয়ন হইতে পারে, এখানে তোমার ক্লোরাইড ছাড়া এখানে তোমার NO3- আয়ন হইতে পারে, SO4- আয়ন হইতে পারে, ঠিক আছে। তো এটা তোমার আসতে পারে। তো এখন যেটা বললাম সেটা হচ্ছে কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদটা কি। কন্টাক্ট মানে কি, কন্টাক্ট মানে হচ্ছে সংস্পর্শ। কন্টাক্ট হচ্ছে একটা ইংরেজি শব্দ, সেটা বাংলা হচ্ছে সংস্পর্শ। এক্সচেঞ্জ মানে বিনিময়, আর হাইপোথিসিস মানে মতবাদ। অর্থাৎ সেইখানে যে বিনিময়টা ঘটে সেটা সংস্পর্শ, অর্থাৎ একটা সংস্পর্শে আসার পরে বিনিময়টা ঘটে। এবং সেইখানে কি যেই ধারণাটা তোমার করা হয়েছে, যেই ধারণাটা তোমার মানে তোমার বিল্ড আপ করা হয়েছে, সেই ধারণাটা হচ্ছে সেখানে কার্বন ডাইঅক্সাইড বাইরে যায় না। সেখানে এখান থেকে খেয়াল করো, এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে যে কার্বন ডাইঅক্সাইড বাইরে যায়, কার্বন ডাইঅক্সাইড যেটা আসলো, সে যে হাইড্রোজেন আয়নটা যেটা প্রডিউস করলো, সেই হাইড্রোজেন আয়নটা মূলরুমের গায়ে সেটা লেগে থাকে। এবং এখানে যে HCO3- সে প্রডিউস করলো, সেই HCO3- এখানে মূলরুমের গায়ে সেখানে লেগে থাকলো HCO3-। এখন খেয়াল করো, দূরবর্তী পজিশনে এখানে একটা মাটির কণা আছে। সো এই মাটির কণাটার সাথে K+ আয়ন তোমার সংযুক্ত আছে, এন্ড এখানে একটা মাটির কণা আছে, সেই মাটির কণাটার মধ্যে Cl- আয়ন সংযুক্ত আছে। এখন এই কনসেপ্টটা কি, এই কনসেপ্ট হচ্ছে, এই কনসেপ্ট অনুযায়ী বিলিভ করা হয় যে এখানে যে হাইড্রোজেন আয়নটা আছে, সেই হাইড্রোজেন আয়নটা এটা একটা, যখন এই মূলরুমের গায়ের সাথে সংযুক্ত অবস্থায় থাকে, তখন এই হাইড্রোজেন আয়নটা কাঁপতে থাকে, তার পজিশনে সে কাঁপতে থাকে, তার পজিশনে কি হয়, কাঁপতে থাকে। অর্থাৎ এই হাইড্রোজেন আয়নটা এইভাবে কাঁপতে থাকে, এবং এইখানে যে HCO3- আছে সেটাও কাঁপতে থাকে। ক্লিয়ার? এগেইন এখানে যে পটাশিয়াম আয়ন আছে সেটাও এখানে কাঁপতে থাকে, অ্যান্ড এখানে যে ক্লোরাইড আয়ন আছে সেটাও কাঁপতে থাকে।
অর্থাৎ সেইখানে কলয়েডাল দানার গায়ে যে সমস্ত আয়ন সংযুক্ত আছে সেই সমস্ত আয়নগুলা কম্পনশীল। কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদে সেটা কি বলা হয়, সেটা হচ্ছে কি আচ্ছা খেয়াল করো এক্সচেঞ্জ মতবাদ, খেয়াল করো এক্সচেঞ্জ মতবাদ। অনেকের কোয়েশ্চেন ভাইয়া এখানে হাইড্রোজেন প্লাস এটা যদি পজিটিভ, এটা একটা নেগেটিভ কিছুকে অ্যাট্রাক্ট করার কথা ছিল। ভাই এটা এখানে যখন তোমার খেয়াল করো এটাকে বলা হচ্ছে এক্সচেঞ্জ, বিনিময়। তুমি যখন একটা জিনিস বিনিময় করবা তখন তুমি সেম টাইপের জিনিসকে বিনিময় করবা। খেয়াল করো আমি তোমাকে 5 টাকা দিলে তুমি 5 টাকা সমমূল্যের কিছু আমাকে ফিরাই দিবা, ব্যাক দিবা, তাই না? তো এখানে তুমি একটা ধনাত্মক দিলা, আমি একটা ধনাত্মক নিলাম, ব্যাপারটা হচ্ছে এরকম। অ্যান্ড এখানে তুমি একটা ঋণাত্মক দিলা, আমি একটা ঋণাত্মক নিলাম। এদিকে আমি আগেই বলছি বিজ্ঞানীরা এখনো জানে না কেন সেই ধনাত্মক আয়নটার এক্সচেঞ্জ ঘটতেছে বা বিনিময় ঘটতেছে, সেটার প্রপার ওয়েটা এখন আমরা সেটা জানি না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড হাইপোথিসিস। এটা কোনো তোমার ফর্মুলা না। ফর্মুলা মানে হচ্ছে সেটা কি পরীক্ষিত সত্য, বাট এটা এখনো পরীক্ষিত সত্য না। এইটা একটা জাস্ট হাইপোথিসিস যে এখানের হাইড্রোজেনটা পটাশিয়াম দ্বারা এক্সচেঞ্জ হয়। অ্যান্ড এক্সচেঞ্জ সবসময় সম পরিমাণ জিনিসের এক্সচেঞ্জ হবে, সমান সমান জিনিসের এক্সচেঞ্জ হবে। তুমি একটা জিনিস বিনিময় করতে গেলা, তুমি কি কম মানে এটার যেই জিনিসটা বিনিময় করতে চাচ্ছ সেটার কম থেকে কি বিনিময় করতে পারবা না, সেটা সমান সমান কিছু হলে তুমি বিনিময় করতে পারবা। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে কিনা? এখানে অপোজিট আয়ন অ্যাট্রাকশনের কোনো কোশ্চেন আসবে না। এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এই জিনিসটা একটু আমাদের করো। এখানে কি ঘটবে ভাইয়া, আমরা যেহেতু সিম্পল, এখানে হচ্ছে এক্সচেঞ্জ কথাটা আছে, বিনিময় কথাটা আছে। তুমি 10 টাকা দিলে 10 টাকার সমপরিমাণ কিছু তোমাকে আমি ব্যাক দিব, ঠিক আছে? সো সমান সমান টাইপের কিছু তোমার এখানে বিনিময় ঘটতেছে। এখানে পজিটিভ আয়ন, এখানে পজিটিভ আয়নের বিনিময় ঘটতেছে। ব্যাপারটা এরকম না ভাই যে এটা হচ্ছে H প্লাস, এটা হচ্ছে Cl মাইনাস, এই H প্লাস Cl মাইনাসকে অ্যাট্রাক্ট করতেছে তাহলে এখানে চলে আসতেছে। খেয়াল করো তোমরা যে জিনিসটা চিন্তা করতেছো সেটা হইলে এখানের পজিটিভ নেগেটিভ দুইটাই এখানে চলে আসার কথা ছিল। H প্লাসের সংস্পর্শে H প্লাসের আকর্ষণের কারণে Cl মাইনাস এখানে চলে আসার কথা ছিল, ক্ষা প্লাসের আকর্ষণের কারণে HCO3 মাইনাসের আকর্ষণের কারণে ক্ষা প্লাস এখানে চলে আসার কথা ছিল। অর্থাৎ 4টা আয়নই মূলরুমের কাছাকাছি থাকার কথা ছিল, বাট 4টা আয়নই তো মূলরুমের কাছাকাছি থাকতেছে না। এখানে জাস্ট এই H প্লাস চলে যেতেছে পটাশিয়ামের পজিশনে, HCO3 মাইনাস চলে যেতেছে Cl মাইনাসের পজিশনে। অর্থাৎ তার পজিশন চেঞ্জ করে ফেলতেছে, অ্যাট্রাক্টেড হইতেছে না। অ্যাট্রাক্টেড হলে 4টা আয়ন এক জায়গায় থাকতো। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার হবে। এভরি কনসেপ্ট, এভরি লাইন, বইয়ের এভরি লাইন ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দিব আমি। খেয়াল করে এখন আমরা যে জিনিসটা বলতেছিলাম যে তোমার কন্টাক্ট এক্সচেঞ্জ মতবাদে কি বলা হয় যে এইখানে যে আয়নগুলা থাকে সেই আয়নগুলা এখানের আয়নগুলা মূলরুমে থাকাকালীন তারা কাঁপতে থাকে, তারা একটা রেঞ্জ নিয়ে তারা কাঁপতে থাকে। অ্যান্ড মাটির মধ্যে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো একটা রেঞ্জ নিয়ে তারা হচ্ছে এইভাবে কাঁপতে থাকে। সো খেয়াল করো এরা এইভাবে কাঁপতেছে অ্যান্ড এরা এইভাবে কি করতেছে তোমার কাঁপতেছে। সো এরা কাঁপতে কাঁপতে যখন সামহাও এদের কম্পনের এরিয়া যখন একটা কমন এরিয়াতে চলে আসবে, খেয়াল করো এরা যখন কাঁপতেছে তখন কাঁপতে কাঁপতে এদের কম্পনের এরিয়া যখন একটা কমন এরিয়াতে চলে আসবে, অর্থাৎ ধরো এই হাইড্রোজেনটা যেই রেঞ্জে কাঁপাকাঁপিটা করে সেই রেঞ্জের কাঁপাকাঁপিটা হচ্ছে এই রেঞ্জ পর্যন্ত। অ্যান্ড পটাশিয়ামও ধরো অনেক দূরে ছিল, পটাশিয়ামের যে ইয়াটা ছিল, কণাটা যেটা ছিল কলয়েডাল যে কণার সাথে যে পটাশিয়ামটা ছিল সেই পটাশিয়ামও ধরো যে এরকম একটা রেঞ্জ নিয়ে সে কাঁপাকাঁপি করে। এখন কি হলো, তারা এরকম রেঞ্জের মধ্যে পটাশিয়াম কাঁপতেছে, এরকম রেঞ্জের মধ্যে হাইড্রোজেন কাঁপতেছে। ক্লিয়ার? এরকম রেঞ্জের মধ্যে হাইড্রোজেন, এরকম রেঞ্জের মধ্যে পটাশিয়াম কাঁপতেছে। এখানে হবেটা কি, এখানে খেয়াল করো এরা কাঁপতে কাঁপতে একটা টাইমে যখন সামহাও এই কণাটা যদি মাটির ফ্লোয়ের কারণে, ধরো যে পানির ফ্লোয়ের কারণে যদি এই কণাটা একটু এদিকে চলে আসে তাহলে কি হবে, এদের কম্পনের যে এরিয়া আছে সেই কম্পনের এরিয়া একটা একটাকে ওভারল্যাপ করবে, একটা একটার ভিতর ঢুকে যাবে কম্পনের এরিয়া। অর্থাৎ এরা একটা এমন একটা সেম আমরা এরিয়া পাবো যেই এরিয়াতে দুইজনের কম্পনের আমরা স্থানটা পাইতেছি। খেয়াল করো তাহলে যেটা হবে, এটা সামহাও একটু কাছে চলে আসলো, তো আমরা দেখাইলাম যে এটা সামহাও যখন কাছে চলে আসলো তখন যেটা হলো, এটা হচ্ছে একটা মাটির কণা, এটা হচ্ছে পটাশিয়াম। এখন এইটার যে কম্পনের যে এরিয়া সেই কম্পনের এরিয়া একটাকে আর একটা কি করলো, একটাকে আর একটা ওভারল্যাপ করে ফেললো। এন্ড যখন এই কাহিনীটা ঘটবে, যখন এরা এইভাবে একটার কম্পনশীল এরিয়ার সাথে আর একটার কম্পনশীল এরিয়ার কন্ট্যাক্ট ঘটবে,
কি ঘটবে, কন্ট্যাক্ট ঘটবে, অর্থাৎ সংস্পর্শ ঘটবে, একটার কম্পনশীল এরিয়ার সাথে আরেকটার কম্পনশীল এরিয়ার সংস্পর্শ ঘটবে। যখনই একটার কন্ট্যাক্ট এরিয়ার সাথে আরেকটার কন্ট্যাক্ট এরিয়ার সংস্পর্শ ঘটবে তখন কি করবে, এরা এক্সচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এই হাইড্রোজেন চলে যাবে হচ্ছে পটাশিয়ামের জায়গায়, পটাশিয়াম চলে আসবে হচ্ছে হাইড্রোজেনের জায়গায়। কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ মতবাদে কি পড়ছিলাম, জাস্ট সরাসরি দূর থেকেই পটাশিয়াম চলে আসে, হাইড্রোজেন চলে যায়। বাট কন্ট্যাক্ট এক্সচেঞ্জ হাইপোথিসিসে বলা হচ্ছে না, দূর থেকে না, তাদের কম্পনশীল এরিয়াটা একটা কমন পজিশনে আসতে হবে, যেই পজিশনে কাছাকাছি এমন একটা পজিশনে আসতে হবে যেই পজিশনে দুইজনের কম্পনের এরিয়া একসাথে মিলে যাবে। ওই মিলে যাইলে তখন তারা আলটিমেটলি কি করতে পারবে, একটা একটাকে এক্সচেঞ্জ করতে পারবে। আর এখানে কি হবে, তাহলে এখানে হাইড্রোজেন চলে যাবে এখানে, এখানে পটাশিয়াম চলে আসবে এখানে। এগেইন এখানের এদের যে কম্পনশীল এরিয়া, এদিকের H2 মাইনাস চলে যাবে এখানে, ক্লোরাইড মাইনাস চলে যাবে এখানে। এই জিনিসটা বুঝছো কিনা বলো দেখি, এই জিনিসটা বুঝছো কিনা? কাছে না আসলে কি এই এক্সচেঞ্জ হবে না? না, কাছে না আসলে এই এক্সচেঞ্জ হবে না। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে কিনা এই জিনিসটা বলো। এটা আবুল হাসান স্যারের বইয়ে আছে, কেটা পাইতেছে না, বুঝতে পারছো কিনা? ওকে, হ্যাঁ, ওভারল্যাপের সময় এক্সচেঞ্জ হয়ে যাবে। আর যদি বাইরে থেকে ওয়াটার ফ্লো না হয় তাহলে তো এক্সচেঞ্জ হবে না। না, খালিদ আছে, বাইরে থেকে যদি ওয়াটার ফ্লো না হয় তাহলে এক্সচেঞ্জ হবে না। অ্যান্ড দ্যাটস হোয়াই উদ্ভিদের জন্য আমাদের পানি দিতে হয়, উদ্ভিদের মূলের মধ্যে কি দিতে হয়, পানি দিতে হয়। সে পানিটা দেওয়ার কজটা কি, এটা যেহেতু ফ্লো হয়ে যাতে আয়নগুলা কাছাকাছি আসতে পারে। তুমি পানি না দিলে উদ্ভিদ মারা যাবে, সেটার কজ কি? কারণ উদ্ভিদ বিভিন্ন উপাদান মাটি থেকে কি করতে পারবে না, শোষণ করতে পারবে না। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? একই পজিশনে আসবে কি কারণ আমি আগেই বলছি, সায়েন্টিস্টরা এখনো সেটা বের করতে পারে না, এটা একটা হাইপোথিসিস। এখানে আমি যা পড়াইতেছি সবগুলো হচ্ছে হাইপোথিসিস, মতবাদ। এগুলো একটাও ফর্মুলা না, একটাও পরীক্ষিত সত্য না, ঠিক আছে? এইগুলো জাস্ট তোমার এক্সপেরিমেন্ট কয়েকটা করছে, সেই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে তারা একটা আইডিয়া দাঁড় করানোর চেষ্টা করছে জাস্ট। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে, তাহলে আমরা কি করলাম এখানে, তাহলে আমরা বাহিরের যে আয়নগুলো ছিল সেই আয়নগুলোকে এক্সচেঞ্জ মানে তোমার এর মাধ্যমে আমরা কি করলাম, আয়নগুলোকে এই দিকের কাছাকাছি আনলাম, মূলের কাছাকাছি আনলাম। দেখো এক্সচেঞ্জ শব্দটা আমরা একটু পরে আবার পাবো, বাট সেখানের এক্সচেঞ্জটা হবে মূলের ভিতরের জায়গা এবং মূলের বাহিরের এই জায়গাটার সাথে, নট এই জায়গার এক্সচেঞ্জ। দুইটা জায়গায় এক্সচেঞ্জ ঘটতেছে, একটা হচ্ছে তোমার এই জায়গাটাতে বাহিরের মাটির সাথে মাটির আয়নগুলা মূলের কাছাকাছি আসতেছে, সেকেন্ড এক্সচেঞ্জটা ঘটতেছে এই মাটির কাছাকাছি আয়নগুলো আসার পরে সেগুলো শোষিত হইতেছে মূলের ভিতরে। এখন আমরা দেখব যে এই যে আয়নগুলো আছে সেই আয়নগুলো মূলের ভিতরে কিভাবে শোষিত হয়। অর্থাৎ এখানে পটাশিয়াম আয়নকে এভাবে আনলাম এক্সচেঞ্জ করে, ক্লোরাইড আয়নকে এখানে আনলাম, বাট ক্লোরাইড আয়নকে এখানে আনলে ক্লোরাইড আয়নটাকে এখন তো মূলের ভিতরে ঢুকাইতে হবে, পটাশিয়াম আয়নটাকে তো মূলের ভিতরে ঢুকাইতে হবে। অ্যান্ড দিস প্রসেস ইজ কল্ড অ্যাবজর্পশন, যে মূল এখন কি করতেছে, শোষণ করে নিতেছে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে খনিজ লবণ শোষণ প্রক্রিয়া। এখন আমরা দেখবো যে এই যে এখানে যে পটাশিয়াম আয়ন আসছে বা ক্লোরাইড আয়ন আসছে বা এনি টাইপস অফ আয়ন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রেট, ফসফেট, সালফেট, এগুলো যে আয়নগুলো যে আসছে সেই আয়নগুলো কিভাবে মূলের ভিতরে ঢুকবে, মূলের ভিতরে ঢুকবে। সো এই যে মূলের ভিতরে ঢুকার জন্য তোমার কয়েকটা প্রসেস সাজেস্ট করা হয়, এবং তার মধ্যে ফার্স্ট যে প্রসেসটা সাজেস্ট করা হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন নাও হোয়াই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ ভেরি নেসেসারি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কেন নেসেসারি সেটার কথাটা আমি বলি। একটা জিনিস খেয়াল করো, এদিকে আমাদের মূলটা কি করতেছে, তোমাদের এখন শোষণ প্রক্রিয়া জানার দরকার নাই, বাট ধরে নাও যে মূলটা এখানে আয়ন আয়না, এই মূলটা কি করতেছে, তার ভিতরে হচ্ছে তোমার কি করতেছে, সে আয়ন শোষণ করতেছে। তাহলে ধরো এটা হচ্ছে তোমার মূল, কারণ এটার ভিতরে বিভিন্ন আয়ন কি হইতেছে, বারে শোষিত হইতেছে। শোষিত হওয়ার প্রসেসটা আমরা দেখাবো, বাট একটা জিনিস একটু খুব ক্লিয়ার একটা কনসেপ্ট এখানে ঢুকাই নিতে হবে। খেয়াল করো, ধরো পটাশিয়াম আয়নকে সে ঢুকাইলো, একটু পরে সে ক্লোরাইড আয়নকে ঢুকাইলো, একটু পরে সে সোডিয়াম আয়নকে ঢুকাইলো, একটু পরে সে সালফেট আয়নকে ঢুকাইলো, একটু পরে সে ফসফেট আয়নকে ঢুকাইলো, একটু পরে সে তোমার ধরো যে আরও পটাশিয়াম আয়নকে ঢুকাইলো, হাইড্রোজেন আয়নকে ঢুকাইলো, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ঠিক আছে, ম্যাগনেসিয়াম আয়ন, এরকম আয়নকে ঢুকাইতে থাকো। অর্থাৎ এখানে এই মূলটা কি করতেছে, মাটি থেকে, মাটির মধ্যে কিন্তু অনেক আয়ন আছে, মাটির মধ্যে ছড়ায় ছিটা অনেক আছে, দূরে ধরো এই জায়গায় একটা পটাশিয়াম আছে, এই জায়গায় একটা ক্লোরিন আছে, এই জায়গায় একটা সালফেট আছে, ঠিক আছে, এই জায়গায় ধরো যে একটা ফসফেট আছে, এই জায়গায় আরেকটা পটাশিয়াম আছে, এই জায়গায় একটা ম্যাগনেসিয়াম আছে। মাটিতে দূরে ছড়ায় ছিটায় এরকম ভাবে তোমার কি করতেছে, মাটিতে এরকম ভাবে ছড়ায় ছিটায় আয়নগুলা কি করতেছে, তোমার এক্সিস্ট করতেছে। মাটিতে ছড়ায় ছিটায় আয়নগুলা কি করতেছে, এক্সিস্ট করতেছে। একটু মোবাইলটা সো খেয়াল করো,
এখন যেটা হবে সেটা হচ্ছে একটা জিনিস কনসেপ্টটা মাথায় ঢুকায় নাও, যে আয়নের যে ঘনত্ব বা ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি, যে একক আয়তনে আমরা যেই পরিমাণ আয়ন পাবো, একক আয়তনে আমরা যেই পরিমাণ পাবো। একক আয়তন বলতে কি বোঝায়, তুমি যদি একক দৈর্ঘ্যের, একক প্রস্থের, একক উচ্চতা বিশিষ্ট একটা কিউব নিও, ধরো একটা কিউব নিলা যেটা দৈর্ঘ্য 1, প্রস্থ 1 এবং উচ্চতা 1, তখন এই কিউবটাকে বলা হবে হচ্ছে একক আয়তন। এই কিউবটাকে বলা হবে কি, এটার আয়তন হচ্ছে 1। এখন এই আয়তনের মধ্যে যেই পরিমাণ কোনো কিছু একটা থাকলে সেটাকে বলা হবে ঘনমাত্রা, অর্থাৎ একক আয়তনে যা থাকে সেটা হচ্ছে কি, ঘনমাত্রা। একটা জিনিস মাথায় রাখো, তুমি যদি এই কিউবটাকে যদি তুমি এটার ভিতরে ঢুকায় দাও, মূলের ভিতরে ঢুকায় দাও, তাহলে তোমার এই কিউবটা একটা জালের মতো ধরো, এটার ভিতরে অনেক বেশি আয়ন তুমি আনতে পারবা। অর্থাৎ এই কিউবটাকে যদি আমরা এখানে স্থাপন করি, তাহলে দেখা যাবে যে কিউবটার ভিতরে এখানে তোমার 4টা আয়ন তুমি পাইতেছো, 4টা আয়ন তুমি পাইতেছো, বাট মাটির ক্ষেত্রে আয়নগুলো হচ্ছে ছড়ায় ছিটে আছে, অনেক দূরে দূরে আছে। মাটির মধ্যে অবশ্যই একটা উদ্ভিদ থেকে মাটিতে আয়নের পরিমাণটা বেশি, বাট মাটির মধ্যে ছড়ায় ছিটে আছে। দ্যাটস ওয়াই হয়েছে কি, সেখানে যে আয়নগুলো আছে সেই আয়নগুলোর যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা অনেক কম। অর্থাৎ সেইখানে তুমি যদি এই জালটা ফেলাও, তখন কি হবে, তুমি মাত্র একটা আয়ন পাইলা, বাট এদিকে তুমি অনেকগুলো আয়ন পাবা। অর্থাৎ মাটিতে ছড়ায় ছিটায় আছে, অর্থাৎ মাটিতে একক ঘনমাত্রার একক আয়তনে তুমি যেই পরিমাণ আয়ন পাবা, মূলের ভিতরে একক আয়তনে তুমি তার থেকে বেশি পরিমাণ আয়ন পাবা। অর্থাৎ আয়নের যে কনসেন্ট্রেশন বা আয়নের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রা মূলের ভিতরে বেশি আর মূলের বাহিরে কম। মূলের ভিতরে বেশি আর মূলের বাহিরে কম। ক্লিয়ার? এখন খেয়াল করো, আয়নের ঘনমাত্রা মূলের ভিতরে বেশি, মূলের ভিতরে বেশি, বাহিরে কি, কম। এখন খেয়াল করো, এইখানেই মেইন প্রবলেমটা ঘটছে হচ্ছে এই জায়গাতে। আমরা ক্লাস 8-9 থেকে কিছু বেসিক কনসেপ্ট আমরা শিখে আসছি, যে যখন একটা জায়গায় আয়ন কি থাকে, বেশি থাকে, যখন একটা জায়গায় আয়নের পরিমাণ কি থাকে, বেশি থাকে, অর্থাৎ এটার মধ্যে আয়নের পরিমাণ বেশি, এটার মধ্যে ধরো আয়নের পরিমাণ কি, অনেক বেশি আয়ন। তো বেশি আয়নের এরিয়া থেকে কম ঘনমাত্রার জায়গাতে কি হয়, কম ঘনমাত্রার জায়গাতে বেশি আয়নের জায়গা থেকে সাবস্টেন্সগুলো কি হয়, তোমার ব্যাপিত হয় এবং স্বতঃস্ফূর্তভাবে চলন ঘটে। সেই প্রক্রিয়াটা কি বলা হয়, ব্যাপন। তো ব্যাপনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা পড়ে আসতেছিলাম, সেই ব্যাপনের জিনিসটা হচ্ছে যে ভাইয়া, বেশি ঘনমাত্রার অঞ্চল থেকে কম ঘনমাত্রার দিকে একটা বস্তুর স্বতঃস্ফূর্ত যাওয়ার প্রবণতা সৃষ্টি হয়। তুমি এখানে অনেকগুলা অণু রাখো, এখানে শুধু কয়েকটা অণু রাখো, তখন অনেকগুলা অণু থেকে দেখা যাবে যে কয়েকটা অণুর দিকে তোমার এটার চলন ঘটতেছে, স্বতঃস্ফূর্ত চলন। এন্ড এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যাপন। এন্ড যখন ব্যাপন ঘটতেছে, তখন এটা হচ্ছে তোমার স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা কি প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া মানে কি, সেইখানে সে নিজেই ঘটতেছে, সেইখানে তোমার বাহিরের সিস্টেম থেকে সেখানে তোমার শক্তি দেওয়ার প্রয়োজন নাই। এখন খেয়াল করো, প্রবলেম ইজ হিয়ার। এখানে মূলের ভিতরে আয়নের কনসেন্ট্রেশন বেশি আর মূলের বাহিরে আয়নের কনসেন্ট্রেশন কম। এটা যদি হয়, এখানে দেখো অ্যামেজিং, মূলের ভিতরে যে সমস্ত আয়ন আছে সব আয়নের বাহিরে বের হয়ে যাওয়ার কথা ছিল ব্যাপনের মাধ্যমে। খেয়াল করো, ব্যাপনের মাধ্যমে সেটার বের হয়ে যাওয়ার কথা ছিল। কারণ কি, মূলের ভিতরে আয়নের কনসেন্ট্রেশন বেশি, মূলের বাহিরে আয়নের কনসেন্ট্রেশন কম। সো মূলের বাহিরে আয়নের কনসেন্ট্রেশন কম, অর্থাৎ আয়নের ঘনমাত্রা কম, মূলের ভিতরে আয়নের ঘনমাত্রা বেশি। তাইলে ব্যাপনের মাধ্যমে বেশি ঘনমাত্রার অঞ্চল থেকে কম ঘনমাত্রার অঞ্চলের দিকে আয়ন চলে যাওয়ার কথা ছিল। অর্থাৎ মূলের ভিতরে যত আয়ন ছিল সব আয়ন মাটির মধ্যে চলে যাওয়ার কথা ছিল, বাট এখানে উল্টা কাজ ঘটে। অর্থাৎ মূলের ভিতরে আয়নের কনসেন্ট্রেশন বেশি, তারপরেও মূল কি করে, বাহিরের তল থেকে, বাহিরের জায়গা থেকে সে আয়ন তার নিজের ভিতরে ঢুকায়। অর্থাৎ এখানে মূল যে আয়নটা শোষণ করে সে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করে, কাজ করতেছে। অর্থাৎ কম ঘনমাত্রার অঞ্চল থেকে বেশি ঘনমাত্রার অঞ্চলের দিকে বস্তুকে আনতেছে, অ্যান্ড হুইচ ইজ দ্য অপোজিট অফ ডিফিউশন। ডিফিউশনে কি ঘটে, এটা নর্মাল প্রসেস। ডিফিউশন ইজ দ্য নর্মাল। খেয়াল করো, উপর থেকে পানি পড়তেছে, এটা একটা নর্মাল প্রসেস। উপর থেকে পানি পড়তেছে, এটা হচ্ছে কি একটা নর্মাল প্রসেস। এখানে কোনো শক্তি তোমার নিজের কোনো শক্তি খরচ করতে হইতেছে না। বাট তুমি যদি নিচ থেকে উপরে পানি তুলতে যাও, তখন কি হবে, তোমার শক্তি খরচ করতে হবে। অ্যান্ড দিস কনসেপ্ট ইজ হিয়ার, যে এইখানে কি হয়, নর্মালি
আমাদের মূলের ভিতরে যেহেতু আয়নের কনসেন্ট্রেশন বেশি, মূলের ভিতরে যেহেতু আয়নের ঘনমাত্রা বেশি, সে কম ঘনমাত্রার জায়গা থেকে সে আয়নগুলোকে কালেক্ট করতেছে, তার মানে সে ব্যাপনের এগেনস্টে কাজ করতেছে, সে ঘনমাত্রার এগেনস্টে কাজ করতেছে। দ্যাট মিনস সেটাকে বলা হয় ঘনমাত্রার কি জানি ঘনমাত্রার ঘাটতি বা ঘনমাত্রার আনতির বিপক্ষে সে আয়ন শোষণ করে, বাট ইংলিশ টার্মটা হচ্ছে যে সে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে সে কাজ করে। যখন কি হয়, যখন এদিকে একটা কনসেন্ট্রেশন এদিকে একটা কনসেন্ট্রেশন, ডিফারেন্ট কনসেন্ট্রেশন থাকে, তখন তাদের কনসেন্ট্রেশনের একটা পার্থক্য থাকে বা ঘনমাত্রার একটা পরিমাণের পার্থক্য থাকে, সেই পার্থক্যটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, সো এখানে ধরো যে ঘনমাত্রা হচ্ছে 10, এখানে ধরো যে ঘনমাত্রা হচ্ছে 3। ঠিক আছে, সো এটার পার্থক্য কত 7, তো এটাকে বলা হবে হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। সো এই কনসেন্ট্রেশন যে পার্থক্যটা আছে সেই পার্থক্যের এগেইনস্টে সে কাজ করতেছে, অর্থাৎ এখানে কথা ছিল এখানে চলে যাওয়ার 10 থেকে 3-এ চলে যাওয়ার, বাট এখানে তোমার 3 থেকে 10-এর দিকে আসতেছে। এই লাইনটা বুঝছো কিনা, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন ধরায় পড়াবো। এই লাইনটা বুঝছো কিনা যে সে এখানে মূল যে আয়নটা শোষণ করতেছে সে সেটা কনসেন্ট্রেশন এই গ্রেডিয়েন্টের এগেইনস্টে শোষণ করতেছে। এই জিনিসটা বুঝছো কিনা? এই জিনিসটা বোঝা গেছে কিনা বলে ফেলো। শিওর। মেহেদি হাসান সৈকত একটা কোশ্চেন করছে যে ভাই যেহেতু উল্টা প্রক্রিয়া হচ্ছে তাহলে কি এটাকে অবিশ্রবণ বলা যাবে কিনা। একটা জিনিস মাথায় রাখো, অবিশ্রবণে নিম্ন ঘনমাত্রার অঞ্চল থেকে উচ্চ ঘনমাত্রার দিকে যায়, ঠিক আছে, কিন্তু সেইখানে দ্রাবকের চলাচল ঘটে, পানির চলাচল ঘটে, আয়নের চলাচল ঘটে না। দ্রব চলাচল করতে পারে না অভিশ্রবণ বা অসমোসিসে। অসমোসিসে চলাচল করা হচ্ছে দ্রাবক, নট দ্রব। এখানে যে আয়নগুলো আছে সেই আয়নগুলো পানির মধ্যে আছে, এন্ড পানিটা হচ্ছে দ্রাবক, আয়নগুলো হচ্ছে তোমার দ্রব। আয়নগুলো কি দ্রব। সো আয়নগুলোর চলাচলের ঘটনাকে অসমোসিস বলা যাবে না, দ্রাবকের চলাচলকে বলা হবে অসমোসিস। আচ্ছা কোনটার কারণ? ব্যাপনের বিপরীত অভিশ্রবণ না ভাইয়া, ব্যাপন আর অভিশ্রবণ হচ্ছে সেম, ব্যাপন অভিশ্রবণ হচ্ছে সেম কন্ডিশন। আচ্ছা আরেকটু বললে ভালো হবে, খেয়াল করো। ঘনত্ব আনতি একজন টার্মটা নিয়ে আসছে আসলে। আচ্ছা খেয়াল করো, অনেকে ভাইয়া ব্যাপনের কনসেপ্ট তোমাদের ক্লিয়ার না। আচ্ছা খেয়াল করো, আমি বলি তোমরা আজকে একটা কাজ করবা, 10 মিনিট স্কুলে যাবা, 10 মিনিট স্কুলে আমার যে বর্জ্য নিষ্কাশন চ্যাপ্টারের তোমার সবগুলা ক্লাস দেওয়া আছে, ওইখানে 3 নম্বর লেকচারটা একটু দেখবা। যে ব্যাপন আর অবিশ্রবণ দুইটা হচ্ছে সেম কন্ডিশন, এটা ক্লাস 8-এর বই লেখা ছিল। ব্যাপন এবং অবিশ্রবণ হচ্ছে একই জিনিস, যদিও সেখানে তোমাদের কাছে ইনিশিয়ালি মনে হয় যে সেটা উল্টা, কারণ এক জায়গায় তোমরা পড়তেছো উচ্চ ঘনমাত্রা অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রা অঞ্চল, আর এক জায়গায় তোমরা পড়তেছো নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রা অঞ্চল, দুইটা জিনিস কিন্তু সেম। ঠিক আছে, আমি যেটা বললাম এইটা নিয়ে প্যাচ লাগায় না। ঠিক আছে, এখন একজন বলতেছে ভাই এটার কারণ কি অজানা না, ভাই এটার কারণ অজানা না। এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে কাজ করার জন্য কিছু অ্যাক্টিভলি কাজ করতে হয়, অ্যাক্টিভলি, অর্থাৎ সেখানে শক্তি খরচ করতে হয়। ব্যাপারটা কি যে এটার কারণটা অজানা না, এটার কারণটা আমরা জানি, এবং এগুলো হচ্ছে হাইপোথিসিস, যে এক্সাক্ট কোনো আমরা জানি না, বাট কয়েকটা প্রসেস দাঁড় করানো হয়েছে। ব্যাপারটা কি খেয়াল করো, আমি যদি তোমার নিচতলা থেকে উপরতলায় যদি পানি তুলতে চাই তাহলে আমার কি করতে হবে, শক্তি খরচ করতে হবে। তো এখন তুমি যদি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে আয়নকে যদি তুমি নিতে চাও তাহলে তোমারও এখানে শক্তি খরচ করতে হবে মূলের, কারণ মূল কি করতেছে, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেইনস্টে সে আয়নকে শোষণ করতেছে। দ্যাটস ওয়াই যেই শোষণের মধ্যে তোমার আয়নগুলো শোষিত হইতেছে শক্তির প্রয়োজন পড়তেছে। কি পড়তেছে? শক্তির। আচ্ছা আর একবার ভাই বলেন, আচ্ছা আর একবার বলবো না, আমার এদিকে তো বাফারিং হচ্ছে না ভাই, আমি তো বাফারিং দেখতেছি না আসলে, আমি তো বাফারিং দেখতেছি না। আচ্ছা আমি বলি, আচ্ছা আবার একটু বোঝাই, খেয়াল করো। নর্মাল প্রসেস কি? নর্মাল প্রসেস হচ্ছে যে যদি কোনো একটা জায়গায় কোনো আয়নের ঘনত্ব বেশি থাকে আর একটা জায়গায় আয়নের ঘনত্ব কম থাকে, তখন বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে আয়ন তোমার যায়, এটা হচ্ছে নর্মাল প্রসেস। বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলের দিকে কি হয়, আয়ন যায়, এবং সেটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন। সেই প্রক্রিয়ায় কোনো শক্তির প্রয়োজন পড়ে না, সেটা অটোমেটিক্যালি ঘটে। সেটা কি ঘটে? অটোমেটিক্যালি ঘটে। কিন্তু
এখানে কি ঘটতেছে, উল্টা কাজটা ঘটতেছে। অর্থাৎ এখানে তোমার যেখানে আয়নের কনসেন্ট্রেশন বেশি সেইখান থেকে আয়ন না গিয়ে সেইখানে আরও আয়ন আসতেছে, অর্থাৎ মূল আরও আয়ন সে শোষণ করতেছে। অর্থাৎ মূল যেটা করতেছে সেটা হচ্ছে সে ঘনত্ব ঘাটতির বিপরীতে সে কাজ করতেছে। অর্থাৎ কথা ছিল উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে যাওয়া, বাট এখানে আয়ন আসতেছে নিম্ন ঘনত্বের অঞ্চল থেকে উচ্চ ঘনত্বের অঞ্চলের দিকে, উচ্চ ঘনত্বের অঞ্চলের দিকে। অর্থাৎ মূল কাজ করতেছে ঘনত্বর যেখানে কমতি আছে সেইটার বিপরীতে, সেটার বিপরীতে। অর্থাৎ মেইন প্রসেস ছিল উপরতলা থেকে নিচতলায় পানি পড়বে, এটা অটোমেটিক্যালি পড়বে, তুমি উপর থেকে পানি ছাড়ো পড়ে যাবে। বাট তুমি এখানে কাজটা হইতেছে নিচতলা থেকে উপরের তলায় তুমি পানি তুলতেছো, তাহলে অবশ্যই সেখানে তোমার শক্তি খরচ করতে হবে, তোমার সেখানে পাম্প লাগাইতে হবে। ক্লিয়ার? অ্যান্ড এই জন্য সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস, যেখানে তোমার শক্তি খরচ হচ্ছে, যেই জায়গাটাতে তোমার নিজের শক্তি খরচ করতে হবে। এখানে মূল যদি বাইরে থেকে একটা আয়ন আনতে চাই, তার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে তার কাজ করতে হবে, অ্যান্ড একটা জিনিসের এগেনস্টে তুমি কাজ করতে যাচ্ছ, সো যেহেতু এগেনস্টে কাজ করতে যাচ্ছ সেহেতু এক্স্যাক্টলি তোমার সেখানে কি খরচ করতে হবে, শক্তি খরচ করতে হবে। আচ্ছা, এখন ইন্টারপ্রেট দেখাচ্ছে। সমস্যা নাই তো? না, আমার এদিকে সমস্যা দেখাচ্ছে না। তোর ব্রাইটনেসটা বাড়াই দে। বানানো দরকার না। আচ্ছা, এখনো একটু সমস্যা দেখাচ্ছে, ব্লার। ব্রাইটনেসটা বাড়াই দিলে সমস্যা কি? আচ্ছা, ব্লার ঠিক হইতেছে, দাঁড়াও আমি ওই দিছি, একটু অ্যাড করো, এতক্ষণ ভালোই গেছে। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি করে দিছি, আমি মোবাইলের ডাটা দিছি, ওয়াইফাই রেখে মোবাইলের ডাটা দিছি। বললাম না ওয়াইফাই হচ্ছে তোমার। আচ্ছা, একটু অ্যাড করো, জাস্ট 1-2 মিনিট একটু অ্যাড করো, দেখি কি হয়। এখনো ঠিক হয়েছে না? একটু অ্যাড করো তোমরা, দেখি ভিডিও কি হয়। আর দেখো এখন ঠিক হয়েছে, দেখো এখন ঠিক হয়েছে কিনা একটু দেখো তো। আচ্ছা, একটু একটু হচ্ছে, একটু অ্যাড করো, ঠিক হয়ে যাবে। ওয়াইফাইটা কেন যে এরকম করে বুঝলাম না। এই এখন তো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ফুললি ক্লিয়ার হয় না না? ফুল ক্লিয়ার, আমি পড়া শুরু করব। আচ্ছা শোনো, এখন তোমাদের কোয়েশ্চেনটা বলো, ক্লিয়ার না এখনো? যাদের ক্লিয়ার না তাদের নিজস্ব ফোনের প্রবলেম মনে হচ্ছে আমার কাছে। মোটামুটি না, সবটাই তো ঠিক আছে মনে হইতেছে। আচ্ছা, আমি পড়ানো শুরু করবো কিনা তোমরা বলো, আমি পড়ানো শুরু করবো কিনা। আচ্ছা ওকে, এখন খেয়াল করো, যেই জায়গাটাতে ছিলাম আবার বলি। নর্মাল প্রসেস কি ছিল? নর্মাল প্রসেস হওয়ার কথা ছিল যে এখানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গার দিকে একটা বস্তু যায়, ঠিক আছে? এটা হচ্ছে একটা তোমার ব্যাপন প্রক্রিয়া, যে প্রক্রিয়াটাকে বলা হয় কি ব্যাপন প্রক্রিয়া। তো এখন এখানে যেটা ঘটতেছে সেটা হচ্ছে যে তোমার এখানে কম ঘনত্বের জায়গা থেকে বেশি ঘনত্বের দিকে তোমার আয়নগুলো আসতেছে, তার মানে অপোজিট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের এগেনস্টে তুমি কাজ করতেছো। অর্থাৎ নর্মাল প্রসেস ছিল যে ধরো যে উপর তলা থেকে নিচের তলায় পানি পড়বে, এটা একটা গ্রেভিটির কারণে সে এমনি এমনি পুলিং হবে,
এখানে তোমার নিজস্ব কোনো শক্তি খরচ করতে হবে না। বাট তুমি যদি নিচ থেকে উপরের দিকে তুলতে চাও তাহলে তোমার এখানে কি করতে হবে, শক্তি খরচ করতে হবে। অর্থাৎ এখানে মূলগুলা যে তোমার আয়নটা শোষণ করতেছে, সেই শোষণের একটা প্রসেস হচ্ছে যে কিছু কিছু আয়নকে সেই শোষণ করা হচ্ছে সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে। অর্থাৎ সেই জায়গায় মূলের যে কোষগুলো আছে সেই কোষগুলার এটিপি খরচ হয় বা সেখানে কি খরচ হয়, শক্তি খরচ হয়। দ্যাটস ওয়াই এগেইন আরো কয়েকজন বিজ্ঞানী আসছেন, বিজ্ঞানী এসে মতবাদ দিচ্ছেন না এখানে কনসেন্ট্রেশন বেশি, ঠিক আছে, বাট তারপরেও তোমার ব্যাপক প্রবাহের কারণে বা আরো বিভিন্ন প্রসেসের কারণে দেখা যায় কিছু কিছু আয়ন আছে, এটা সব আয়ন না, বেশিরভাগ আয়নে সেখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ সেখানে শক্তি খরচ করে তা তোমার বাহির থেকে আনতে হয়। কিছু কিছু আয়ন আছে যাদের ক্ষেত্রে তোমার প্যাসিভ ট্রান্সপোর্ট ঘটে, অর্থাৎ সেখানে শক্তির খরচ হয় না। অর্থাৎ সেখানে যে আয়নের যে পরিশোষণ যে প্রক্রিয়া, এই কে বলছে ভিডিও আটকে গেছে, ভিডিও তো আটকায় নাই। অর্থাৎ এখানে যে আয়নের যে পরিশোষণ প্রক্রিয়া সেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, খেয়াল করো। এটা একটু দুইটা ভাগ একটু লিখে ফেলো খাতার মধ্যে, এটা একটু লিখে ফেলো, খেয়াল করো। তাহলে তোমার এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে তোমার আটকে যেত, এর বেশিক্ষণ থাকলে বলবি যারা আটকে গেছে তারা নতুন করে যাদের আটকে যায় তারা নতুন করে ফেসবুকে ঢুকো, আবার ঢুকে আবার দেখো, আবার আবার গ্রুপে আসো, খেয়াল করো। তাহলে দেখো আমরা ট্রান্সপোর্ট, আমরা তোমার এইটাকে দুই ভাগে ভাগ করতে পারি, খনিজ লবণ শোষণকে ইনিশিয়ালি দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ যেই ক্ষেত্রে তোমার হচ্ছে শক্তির খরচ ঘটবে, যেই ক্ষেত্রে কি ঘটবে, শক্তির খরচ ঘটবে, এটিপির খরচ ঘটবে। এবং আমরা জানি যে আমাদের নর্মালি সেলগুলা শক্তি এনার্জি হিসাবে কি আনে, সে এটিপি আনে এবং এটিপির খরচ ঘটবে, তো সেটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর যেই ট্রান্সপোর্টটাতে শক্তির কোনো খরচ ঘটবে না সেটাকে বলা হয় হচ্ছে তোমার প্যাসিভ ট্রান্সপোর্ট। সেটা কি বলা হয়, প্যাসিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আন্ডারে আমরা কয়েকটা জিনিস শিখবো। একটা হচ্ছে তোমার লুন্ডেগরের মতবাদ, লুন্ডেগার্ড থিওরি, অর্থাৎ লুন্ডেগরের মতবাদ। আর একটা হচ্ছে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট থিওরি, কো ট্রান্সপোর্ট। খেয়াল করো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসবে, সো এখান থেকে একটু ভালোভাবে মনোযোগ দাও। এখান থেকে লেকচারের মেইন মজা শুরু হয়েছে। লুন্ডেগর মতবাদ, তারপর হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে তোমার লেসিথিন কেরিয়ার কনসেপ্ট, লেসিথিন কেরিয়ার বা লেসিথিন বাহক কনসেপ্ট, লেসিথিন বাহক ধারণা। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের আন্ডারে এই তিনটা আমরা শিখবো। প্যাসিভ ট্রান্সপোর্টের আন্ডারে আমরা অনেকগুলো শিখবো, সেটা আপাতত এই ক্লাসে পড়ানো সম্ভব হইতেছে না, সো এর পরের ক্লাসে পড়াবো। সো এখন আমরা দেখবো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টগুলোর প্রত্যেকটা ডিটেলস পড়বো, লুন্ডেগের থিওরি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন কেরিয়ার কনসেপ্ট, এগুলো আমরা ডিটেলস পড়বো। ক্লিয়ার? খেয়াল করো। সো লুন্ডেগরের মতবাদ কি, লুন্ডেগরের মতবাদের জন্য এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, খেয়াল করো, এখন ক্যাপশন দেও লুন্ডেগরের মতবাদ। ধরো এটা হচ্ছে একটা মূল, এটা হচ্ছে একটা মূল। এখন মূলের ভিতরে ধরো যে একটা কোষ আছে, যে কোষটার আমি একটু বড় করে দেখাইছি, জুম করে কোষটাকে দেখাইছি। এটা হচ্ছে রুমের ভিতরে একটা কোষ, মেনলি কোষগুলো অনেক ছোট ছোট, বাট আমি এটাকে একটু জুম করে দেখাইছি, বড় করে দেখাইছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? ঠিক আছে, এই যাদের ক্লিয়ার আসে না তোমাদের নিজেদের প্রবলেম, আমার দিকে ক্লিয়ার আসতেছে। এখন খেয়াল করো, তাহলে এইখানে যে কোষটা আছে সেই কোষটার দুইটা তল আছে। একটা হচ্ছে তোমার এখানে ক্যাপশন দাও লুন্ডেগরের মতবাদ, লুন্ডেগর মতবাদ, এটা কিন্তু পরীক্ষায় আসবে ভাই। লুন্ডেগর মতবাদ বুঝতে হবে ভালো করে। লুন্ডেগর মতবাদ কিভাবে আয়নগুলা বাহির থেকে ভিতরের দিকে ঢোকে, অর্থাৎ বাহির থেকে ভিতরে ঢুকে যায়। খেয়াল করো লুন্ডেগরের মতবাদ, এই ক্ষেত্রে এই মতবাদটাকে আরেকটা বলা হয়, সেটাকে বলা হয় সাইটোক্রোম পাম্প মতবাদ, সাইটোক্রোম পাম্প মতবাদ। খেয়াল করো সাইটোক্রোম পাম্প থিওরি, সাইটোক্রোম পাম্প থিওরি বলা হয়। লুন্ডেগরের মতবাদকে সাইটোক্রোম পাম্প থিওরি বলা হয়। অর্থাৎ সেখানে আয়নগুলো পরিশোষিত হয় সাইটোক্রোমের মাধ্যমে। সাইটোক্রোম হচ্ছে তোমার কোষের ভিতরে শ্বসনিক একটা এনজাইম টাইপের একটা বস্তু, মানে যেটা শ্বসন ঘটাইতে মেইনলি সহায়তা করে। বাট পরবর্তীতে দেখা গেল যে সেটা শুধুমাত্র শ্বসন ঘটাইতে সহায়তা করে না, সেটা আয়ন শোষণেও সেটা সহায়তা করে। অ্যান্ড সাইটোক্রোম নিয়ে আরও ডিটেলস আমরা পড়ব হচ্ছে তোমার এই চ্যাপ্টারে যখন শ্বসন জায়গাটাতে আমরা যাব। ক্লিয়ার? সো এখন যেটা হবে, যাদের ক্লিয়ার আসে না তারা লিভ নিয়ে আবার জয়েন করো। এখন তো সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার। খেয়াল করো সাইটোক্রোম পাম্প মতবাদ ভাই না বুঝলে ভাই এই লেকচার করার কোনো মানে হয় না। এই লেকচারটা সাইটোক্রোম পাম্প মতবাদ তোমার বুঝতে হবে। খেয়াল করো
তাহলে তার মানে কি, আমাদের যে কোষ আছে সেই কোষের মধ্যে বিভিন্ন এনজাইম থাকে, তার মধ্যে একটা হচ্ছে তোমার সাইটোক্রোম, এবং সেটাকে আমরা লিখি হচ্ছে তোমার সিওয়াইটি আকারে। সিওয়াইটি মানে হচ্ছে সাইটোক্রোম। এবং সাইটোক্রোম কয়েক ধরনের আছে, আমরা যখন শ্বসন পড়বো তখন দেখবো মেনলি আমরা সাইটোক্রোম 4 ধরনের পাই। একটা হচ্ছে সাইটোক্রোম বি, একটা হচ্ছে সাইটোক্রোম বি, একটা হচ্ছে সাইটোক্রোম সি, একটা হচ্ছে সাইটোক্রোম A1, আর একটা হচ্ছে সাইটোক্রোম এ, আর একটা হচ্ছে সাইটোক্রোম A1। মেনলি এরকম 4 ধরনের সাইটোক্রোম আছে, এবং এরা মেনলি শ্বসনে কাজ করে। মেনলি কিসে কাজ করে? শ্বসনে। মেনলি কিসে কাজ করে? শ্বসনে। বাট আয়ন পরিশোষণ প্রক্রিয়ায়, অর্থাৎ লুন্ডেগুরের মতবাদে আয়ন পরিশোষণ প্রক্রিয়ায় 3 ধরনের সাইটোক্রোম অংশগ্রহণ করে। একটা হচ্ছে সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ। তোমার এই পর্যন্তই কাজ, এই পর্যন্ত মনে রাখা হচ্ছে তোমার কাজ, এরপরে আর কিছু মনে রাখা লাগবে না, সব বুঝবা। এই পর্যন্ত মনে রাখো সাইটোক্রোম পাম্প থিওরি। লুন্ডেগুর মতবাদকে কি বলা হয়? সাইটোক্রোম পাম্প থিওরি। এখানে কি থাকে? সাইটোক্রোম থাকে। সাইটোক্রোমগুলো সেলের মধ্যে চেইন আকারে সজ্জিত থাকে। অর্থাৎ খেয়াল করো, এখানে একটা সাইটোক্রোম আছে, এখানে একটা সাইটোক্রোম আছে, এটার পাশে এটাকে, এই সেলটাকে আরেকটু বড় করে দেওয়া উচিত, এই সেলটাকে আরেকটু বড় করে দেওয়া উচিত। খেয়াল করো, এই সেলটাকে একটু বড় করে দিই, ধরো এটা হচ্ছে পুরাটা জুড়ে দিই, এটা হচ্ছে সেল, এটা হচ্ছে একটা কোষ। এখন খেয়াল করো, সো এখানে হচ্ছে সাইটোক্রোম বি আছে, খেয়াল করো এখানে হচ্ছে সাইটোক্রোম বি আছে, সাইটোক্রোম বি। এখানে থাকে হচ্ছে তোমার, এখানে থাকে হচ্ছে তোমার সাইটোক্রোম সি, এখানে থাকে হচ্ছে তোমার সাইটোক্রোম এ। খেয়াল করো, তাহলে কি বললাম? এখানে সাইটোক্রোম মানে কি? সাইটোক্রোম মানে হচ্ছে বিভিন্ন শ্বসনিক এনজাইম, শ্বসনে সহায়তা করে এমন কিছু এনজাইম বা এমন কিছু কম্পোনেন্ট, কোষের কম্পোনেন্ট। এবং এরা কি করে? শ্বসনের পাশাপাশি এরা তোমার কি করে? খনিজ লবণ পরিশোষণেও সহায়তা করে। কিভাবে? ফার্স্ট কথা হচ্ছে তারা এক সেলের মধ্যে একটা চেইন আকারে সজ্জিত থাকে। দেখো তারা একটা চেইনের মতো সজ্জিত, সাইটোক্রোম বি, তারপরে হচ্ছে সাইটোক্রোম সি এবং সাইটোক্রোম এ। এবং এখানে কোষটার 2টা তল আছে, একটা হচ্ছে বাহিরের তল, অর্থাৎ মাটির বাহিরের দিকে, আর একটা হচ্ছে মূলের ভিতরের দিকে তল, সেটা হচ্ছে মূলের ভিতরের দিকের এই তলটা। ক্লিয়ার? ওকে, এখন যেটা হবে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটার মধ্যে সবাই অন্য কিছু, অন্য ধ্যান ধারণা মাথা থেকে বের করে দাও। এই জিনিসটা একটা কাজ করো, সাইটোক্রোমের ভিতরে, সাইটোক্রোমের ভিতরে, সাইটোক্রোম হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটার ভিতরে তোমার Fe3+ আয়ন থাকে। কি থাকে? এটার ভিতরে তোমার Fe3+ আয়ন থাকে। Fe3+, কি আয়ন থাকে? Fe3+। সো তুমি যেটা করবা সেটা হচ্ছে এই সাইটোক্রোম বি এর এই দিকে তুমি Fe3+ এর দিকে লিখে দিবা Fe, একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস। এটার ক্ষেত্রে উপরে Fe3+ লিখবা, অর্থাৎ Fe, দেন একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস। এটার ক্ষেত্রে আর নিচে লিখে দিবা Fe, একটা প্লাস, দুইটা প্লাস, তিনটা প্লাস, অর্থাৎ একটা Fe3+, দেন Fe3+, Fe3+। প্রত্যেকটা সাইটোক্রোম কি বহন করে? Fe3+ বহন করে। প্রত্যেকটা সাইটোক্রোম কি বহন করে? Fe3+। এখন কি হবে? এটার এই যে ভিতরের তল, এটা হচ্ছে ভিতরের তল, এটা হচ্ছে বাহিরের তল কোষের, এটা হচ্ছে বাহিরের সাইড, এটা হচ্ছে মূলের ভিতরের সাইড, এই সাইডটা। তো মূলের ভিতরের তলে তোমার ডিহাইড্রোজিনেস এনজাইম কি করবে? ডিহাইড্রোজিনেস এনজাইম মাথায় লিখে রাখো, ডিহাইড্রোজিনেস এনজাইম। খেয়াল করো, কোনো একটা শব্দের শেষে যদি এস থাকে, ASE, তখন সেটা বুঝাবে যে সেটা হচ্ছে একটা এনজাইম। ধরো আমি লিখলাম যে ATPase এনজাইম। ATPase মানে কি বুঝায়? যেই এনজাইমটা ATP কে ভাঙে। লাইপেজ, খেয়াল করো, লাইপেজ ASE মানে যেই এনজাইমটা লিপিডকে ভাঙে। ঠিক আছে? প্রোটিএজ, যেই এনজাইমটা প্রোটিনকে ভাঙে। সো যখন কোনো একটা ইয়ার শেষে এস থাকবে সেটা বুঝাবে সেটা একটা এনজাইম। এখানে কি করবে? ভিতরের তলে ডিহাইড্রোজিনেস এনজাইম এখানে হাইড্রোজেনকে কি করবে? এই হাইড্রোজেনকে তোমার ভেঙে দিবে। এই যে H2 থাকে না, হাইড্রোজেন থাকে না, সেই হাইড্রোজেনকে তোমার ভেঙে দিবে। আলটিমেটলি একটা হাইড্রোজেন পরমাণুকে তোমার ভেঙে দিবে। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর আমরা জানি যে শেষ কক্ষপথে কি থাকে? একটা ইলেকট্রন থাকে। এই ডিহাইড্রোজিনেস এনজাইম কি করবে? ডিহাইড্রোজিনেস এনজাইম, এটা হচ্ছে ডিহাইড্রোজিনেস এনজাইম। ডিহাইড্রোজিনেস এনজাইম কি করবে? এই হাইড্রোজেনটাকে কাট করে দিবে। আর এখানে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে সে বাইরে বের করে দিবে। অর্থাৎ এই ডিহাইড্রোজিনেস এনজাইম হাইড্রোজেনকে ভেঙে সে H+ এবং E ইলেকট্রন এ কনভার্ট করতেছে। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই? স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত বুঝছো কিনা? ভিতরের তলে খেয়াল করো, বইয়ের প্রতিটা লাইন মাথায় থাকবে, বইয়ের প্রতিটা লাইন। বাট আগে এই জায়গাটা খেয়াল করতে হবে। কি হয়? ভিতরের তলে ডিহাইড্রোজিনেস এনজাইম কি করে? হাইড্রোজেনকে ভেঙে প্রোটন এবং ইলেকট্রন উৎপন্ন করে। এই জিনিসটা বুঝছো কিনা সবাই?
এই জিনিসটা বোঝা গেছে কিনা বলে ফেলো। ওকে, আচ্ছা লেখাগুলো ছোট। ওকে, বুঝতে পারছো না? তাহলে ভিতরে তাহলে কি হইতেছে তোমার H প্লাস আর তোমার ইলেকট্রন হইতেছে। এখন খেয়াল করো, আচ্ছা লেখাগুলো ছোট না, আমি অ্যাকচুয়ালি ডিফারেন্ট কালার দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। খেয়াল করো, এখানে Fe3 প্লাস, এখানে Fe3 প্লাস, এখানে Fe3 প্লাস, ডিফারেন্ট কালার দিই। এটাকে দিই Fe3 প্লাস এইভাবে Fe 1 2 3, এদিকে হচ্ছে Fe 1 2 3, এদিকে হচ্ছে তোমার Fe 1 2 3, Fe3 প্লাস। এখন খেয়াল করো, এখানে সাইটোক্রোমের মধ্যে কি আছে ভাই? সাইটোক্রোমের মধ্যে ভাই Fe3 প্লাস আছে, Fe3 প্লাস। অ্যান্ড Fe3 প্লাস সেটা দেখো খুব বেশি পজিটিভ, অ্যান্ড সে কোনো একটা নেগেটিভ দেখলে সে সেটাকে কি করবে? অ্যাট্রাক্ট করে নেবে। অ্যান্ড যখন এখানে ডিহাইড্রোজেনাস কি করলো, এখানে তোমার হাইড্রোজেনকে ভাঙা সে প্রোটন আর ইলেকট্রন উৎপন্ন করে দিল। তখন এই যে এদিকে Fe3 প্লাস আছে, সে যেহেতু পজিটিভ, তার কি এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে না? তখন এই Fe3 প্লাস করবে, এই ইলেকট্রনটাকে তোমার গ্রহণ করবে। Fe3 প্লাস যখন একটা ইলেকট্রনকে গ্রহণ করবে তখন তার পজিটিভিটি 1 কমে যাবে। অর্থাৎ Fe3 প্লাস ইলেকট্রন গ্রহণ করে, খেয়াল করো, Fe3 প্লাস যখন ইলেকট্রন গ্রহণ করবে, Fe3 প্লাস যদি ইলেকট্রন গ্রহণ করে, একটা ইলেকট্রন যদি সে গ্রহণ করে, তাহলে সে Fe2 প্লাসে কনভার্ট হবে, কারণ তার পজিটিভিটি 1 কমে যাবে। কারণ কি, একটা নেগেটিভিটি এসে একটা পজিটিভিটিকে কি করলো? প্রশমিত করে দিল। তার মানে এখানে ডিহাইড্রোজেনাস এনজাইম, খেয়াল করো, মেইন খেলা শুরু করছে হচ্ছে ডিহাইড্রোজেনাস এনজাইম। ডিহাইড্রোজেনাস এনজাইম কি করলো? হাইড্রোজেনকে ভাঙা দিল, প্রোটন উৎপন্ন করলো, ইলেকট্রন উৎপন্ন করলো। এন্ড সাইটোক্রোমের যে Fe3 প্লাস আছে, সেই Fe3 প্লাস দেখো যে আরে এদিকে তো একটা ইলেকট্রন আছে, আমার তো ইলেকট্রনের দরকার। সো Fe3 প্লাস করলো কি, সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে ফেললো। এন্ড Fe3 প্লাস যখন সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করে ফেললো, তখন সেই Fe3 প্লাস হয়ে গেল হচ্ছে Fe2 প্লাস। সেটা কি হয়ে গেল? Fe2 প্লাস। এই ব্লার না, সব ঠিক আছে নাকি? এই যে আমার ফোনে সব ঠিক আছে, তোমাদের নিজস্ব ফোনে প্রবলেম। ও এখন ব্লার হয়েছে, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। বুঝি না কেন এত প্রবলেম করে যায়। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, আমি ব্লার হয়েছে পড়াবো না, সমস্যা নেই, এটা ক্লিয়ার হোক তারপরে পড়াবো, সমস্যা নেই। আচ্ছা ব্লার হলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, একটু ওয়েট করো। এখন ঠিক হয়েছে, দেখো সবাই দেখো, এখন ঠিক হয়েছে। ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। আবার ব্লার হয়ে গেছে কেন রে ভাই, এরকম কেন? একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে, একটু ওয়েট করো। তুই আবার ঢুকে পর, এটা আমারটা দেখাইতেছে কেন? তোরটাই মেবি করতেছে। হ্যাঁ ব্লার হয়ে গেছে। এই যে মনে হইতেছে না এখন ঠিক আছে। কুয়াশা দেখে গেছে, কি মনে হইতেছে কুয়াশা দেখে গেছে। আচ্ছা দাঁড়া, আচ্ছা, দাদা 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 হ্যাঁ এটা পরিষ্কার কর। আচ্ছা একজনের কোশ্চেন আনসার দেই। একজন কোশ্চেন করছে ভাই ডিহাইড্রোজেনাসটা কই থেকে আসে? ডিহাইড্রোজেনাস অ্যাকচুয়ালি সেলের মধ্যেই থাকে, কোষের মধ্যে থাকে। কুয়াশা, কি কুয়াশা কেন? মনে হইতেছে কুয়াশা এসে গেছে। এই তো সরো তো, না না কুয়াশা না। আরে তুই দাঁড়াইলে মনে হয় কুয়াশা এসে গেছে এরকম। ও আচ্ছা, কি জানি কেন প্রবলেম করতেছে এরকম, ধরো। আচ্ছা তোমরা একটু 2-3 মিনিট একটু ওয়েট করো, হ্যাঁ আমি দেখতেছি ব্যাপারটা। হ্যাঁ এখন যাই, এখন যাতে তুই যা, আমি দেখতেছি। শোনো তুমি একটা কাজ করবা, এই যে থেকে এখন নাই, এখন নাই, এখন তো একটা আছে কিনা। এখন ঠিক হয়েছে মনে হয়। তার কোন সময় ধরে বুঝেছি ব্রাইটনেসটা বাড়লে ঠিক হয়ে যায়।
বল এখন ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার না, কিছুটা একটু আছে। আমার ফোনটা দে। আচ্ছা সবাই একটু খেয়াল, একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ঠিক হয়ে যাবে। হয়েছে? না, ওয়েট কর। বুঝতেছি না আমি, মানে গ্রামীণ ফোনে ডাটা দিয়ে দিলাম, এখন ওয়াইফাই ছাড়া গ্রামীণ ফোনে ডাটা দিয়ে দিলাম, জিপির ডাটা তো প্রবলেম করতেছে। আচ্ছা এখন কিসে ছিল এটা দেখি তো। আচ্ছা দেখতেছি রে ভাই, তুই ওইদিকে যা। ওই ঠিকই তো যাবে। এই যে এই সবগুলা ক্লিয়ার কর। তুই এদিকে যা, আমি দেখতেছি, কারণ দেব বুঝে জানি আমি। এখন দেখো তো ঠিক আছে কিনা। ফোকাস ফোকাস চেঞ্জ হইতেছে বারবার। ফোকাস চেঞ্জ হচ্ছে, এটার জন্য বাজে। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি দূরে রাখো তো। হ্যাঁ এখন ঠিক আছে কিনা দেখো তো। এখন তুই মোটামুটি বুঝে যা। না এখন তো ঠিকই আছে, এখন ঠিক আসছে। আচ্ছা কন্টিনিউ করি, হ্যাঁ ভাই বুঝলাম না ভাই, বাংলাদেশে গ্রামীণ জিপির ইয়াও যদি ঠিক না থাকে তাহলে আমি কোন সিম নিবো ভাই, তারপরে ইয়া নিলাম। খেয়াল করো, আচ্ছা খেয়াল করো, তোমাদের এটা মনে আছে কিনা সবাই বলো, যে এখানে যেটা করতেছিল সেই সাইটোক্রোমের মধ্যে Fe3+ আছে, অ্যান্ড ডিহাইড্রোজেনাস এনজাইম যখন কি করলো, ডিহাইড্রোজেনাস এনজাইম যখন হাইড্রোজেনকে প্রোটন এবং ইলেকট্রনে ভাগ করে দিল, তখন এখানে যে সাইটোক্রোমের যে Fe3+ আছে সেই সাইটোক্রোমের Fe3+ সেই ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো, ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে সেটা Fe2+ এ কনভার্ট হয়ে গেল। সেটা কি করলো, Fe2+ এ সেটা কনভার্ট হয়ে গেল। আচ্ছা তো সেটা যখন Fe2+ এ কনভার্ট হয়ে গেল, একটা জিনিস খেয়াল করো, তাহলে এই Fe3+ একটা ইলেকট্রনকে সে গ্রহণ করে, খেয়াল করো Fe3+ একটা ইলেকট্রনকে গ্রহণ করে, এই ইলেকট্রনটাকে গ্রহণ করে Fe3+ Fe2+ এ কনভার্ট হয়ে গেল। Fe3+ কিসে কনভার্ট হলো, Fe2+ এ। খেয়াল করো এটা হচ্ছে তোমার Fe2+। Fe2+। এখন খেয়াল করো, এখন যেটা হবে, গ্রামীণ ফোন তো নিজে ডিস্টার্ব। আচ্ছা খেয়াল করো, তাহলে কি হলো, এদিকে Fe3+ কনভার্ট হয়ে কি হলো Fe2+। এখন এইদিকে সাইটোক্রোম বি এর যখন এদিকে Fe2+ হয়ে গেল, তখন সাইটোক্রোম সি দেখলো যে এখানে Fe2+ আছে, অ্যান্ড Fe2+ এর মধ্যে কি আছে, একটা ইলেকট্রন আছে, অ্যান্ড এখানে Fe3+ এক্সিস্ট করতেছে। সাইটোক্রোম সি এর কিন্তু Fe3+ এখন এক্সিস্ট করতেছে, এটা কিন্তু Fe2+ হয় নাই, এখানে একটা Fe2+ হয়েছে, অ্যান্ড একটা ইলেকট্রন গ্রহণ করে সেটা Fe2+ হয়েছে। এখন খেয়াল করো, এখন দুজন কম্পিটিটর হবে, যে Fe2+ এর কাছে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এই Fe3+ এ নিতে চাইবে, কজ Fe3+ এর পজিটিভিটি Fe2+ এর পজিটিভিটি থেকে বেশি। Fe3+ এর পজিটিভিটি Fe2+ এর পজিটিভিটি থেকে বেশি। সো এই Fe3+ এর পজিটিভিটি যেহেতু এই Fe2+ এর পজিটিভিটি থেকে বেশি, সেহেতু এই Fe3+ চাইবে এখন এখান থেকে একটা ইলেকট্রনকে কি করতে, সে এখান থেকে একটা ইলেকট্রনকে সে নিয়ে যেতে। খেয়াল করো, এই Fe3+ কি চাইবে, এই দিক থেকে Fe2+ এর ইলেকট্রনটাকে সে নিয়ে যেতে, এবং সে সেই কাজটাই করবে। সাইটোক্রোম সি এর Fe3+ কি করবে, Fe2+ থেকে ইলেকট্রনটা নিয়ে নিবে। এই Fe3+ যখন এইখানের ইলেকট্রন নিয়ে নিবে, তখন এই Fe3+ কনভার্ট হয়ে যাবে ভাইয়া Fe2+। Fe2+, এখানে এটা সরাই দিই, এখানে এটা কনভার্ট হবে হচ্ছে তোমার Fe2+। Fe2+ এ কনভার্ট হয়ে যাবে। এখন খেয়াল করো, এইটা যখন এই Fe3+ যখন এইখান থেকে তোমার একটা ইলেকট্রনকে নিয়ে নিল, তখন একটা ইলেকট্রনকে যদি আমরা সরাই দিলাম, তখন আর Fe2+ থাকলো না, সে কনভার্ট হয়ে গেল হচ্ছে Fe3+। এন্ড কি করলো, এইখানের Fe3+ যখন এখানের একটা ইলেকট্রনকে গ্রহণ করলো, তখন সে একটা ইলেকট্রনকে গ্রহণ করে সে আর Fe3+ থাকবে না, কারণ একটা ইলেকট্রনকে গ্রহণ করলে সে Fe2+ হয়ে যাবে, এন্ড সে এখন হয়ে যাবে হচ্ছে তোমার Fe2+। এন্ড এগেইন আরেকটা কম্পিটিটর সৃষ্টি হবে। খেয়াল করো, এদিকে Fe2+ আছে, এদিকে Fe3+ আছে, পজিটিভিটি কার বেশি, Fe3+ এর পজিটিভিটি বেশি। যখন Fe3+ এর পজিটিভিটি বেশি, তখন এই Fe3+ কি করবে, Fe2+ এর মধ্যে যেটার পজিটিভিটি কম, যেটার মধ্যে ইলেকট্রনটা আছে, এই Fe3+ কি চাইবে, যে এখান থেকে আমাকে ইলেকট্রনটা দিয়ে দাও। তখন এই Fe3+ কি করবে, এখান থেকে ইলেকট্রনটাকে সে নিজে পুল করে নিয়ে আসবে। এখান থেকে যখন Fe3+ ইলেকট্রনটাকে পুল করে নিয়ে আসবে, তখন Fe3+ হয়ে যাবে Fe2+।
অ্যান্ড এটা যখন Fe2+ হবে তার মানে কি হলো, এখান থেকে যখন Fe2+টা চলে আসলো এখানে, Fe2+-এর ইলেকট্রন যেহেতু চলে আসলো এখানে, তাহলে Fe2+ আর Fe2+ থাকলো না, সেটা হয়ে গেল Fe3+। ক্লিয়ার? আর এখানে যেহেতু Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করছে সেহেতু সে হয়ে গেল Fe2+। এই পর্যন্ত জিনিসটা বুঝছো কিনা, এই পর্যন্ত প্রসিডিউরটা বুঝছো কিনা সবাই একটু বলো, এই পর্যন্ত প্রসিডিউর সবার বোঝা গেছে কিনা? ভাই মূলে তো হাইড্রোজেন একটা না, সাইটোক্রোম বিটাই কেন খালি একটা H নিল, হাইড্রোজেন নিল, বুঝলাম না কোশ্চেনটা। আচ্ছা আরেকবার অবশ্যই বলবো, তোমরা এতটুকু বুঝছো কিনা? আচ্ছা আমার এদিকে তো ফোকাস ঠিক আসছে, আমি বুঝতেছি না আসলে তোমাদের কোনো ফোকাসের প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা আরেকবার, ওকে আরেকবার আমি বলবো, আমি এই সবগুলা মুছে দিই, খেয়াল করো, এই সবগুলা মুছে দিই, Fe2+ এদিকে Fe2+টাকে মুছে দিলাম, সবটা মুছে দিই, এদিকে সবটা Fe2+কে মুছে দিলাম। জাস্ট ইনিশিয়ালি সাইটোক্রোমগুলোর মধ্যে কি থাকে, Fe3+ থাকে, সেটা বিলিভ করো। সাইটোক্রোমের মধ্যে কি থাকে, Fe3+, জাস্ট এটা বিশ্বাস করো। ক্লিয়ার? শিওর? এত কমেন্ট আর পড়া যাবে না, খেয়াল করো, আমি আবার রিপিট করতেছি, খেয়াল করো। এই প্রত্যেকটা সাইটোক্রোমের মধ্যে কি আছে, Fe3+। ডিহাইড্রোজেনাস এনজাইম কি করলো, হাইড্রোজেনকে ভাঙা সে H+ এবং ইলেকট্রনে কনভার্ট করে দিল। তখন সেই Fe3+ এর সেই ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন সৃষ্টি হবে, কারণ কি এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। সো পজিটিভ কি করবে, এই নেগেটিভকে আকর্ষণ করবে, অ্যান্ড Fe3+ কি করবে, একটা ইলেকট্রনকে গ্রহণ করবে, একটা ইলেকট্রনকে গ্রহণ করে সেই Fe2+ এ কনভার্ট হবে। দ্যাট মিনস এখানে যে Fe3+ আছে সেটা কনভার্ট হয়ে গেল হচ্ছে তোমার Fe2+। এখন তাহলে তার মানে Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে সে Fe2+ এ কনভার্ট হলো, অ্যান্ড Fe2+ এ যখন কনভার্ট হলো তখন তার পাশের সাইটোক্রোম দেখলো যে আচ্ছা আমি নিজে হচ্ছে Fe3+, অপরদিকে Fe2+ আছে, তার মধ্যে একটা ইলেকট্রন আছে এবং Fe3+ এর পজিটিভিটি Fe2+ এর পজিটিভিটি থেকে বেশি, এটা হচ্ছে 3+, এটা 2+। সো এটা যেহেতু বেশি পজিটিভ, সো একটা ইলেকট্রনকে এটা এখন বেশি আকর্ষণ করবে। সো এই Fe3+ যখন ইলেকট্রনকে আকর্ষণ করবে, সো যেটা হবে এই Fe3+ করবে এখানের Fe2+ থেকে ইলেকট্রনটাকে সে নিজের কাছে নিয়ে আসবে, অ্যান্ড এই Fe3+ যখন একটা ইলেকট্রন এই Fe2+ থেকে তার নিজের কাছে নিয়ে আসবে, তখন Fe3+ একটা ইলেকট্রন গ্রহণ করে Fe2+ হবে, অর্থাৎ এখানে Fe3+ হয়ে যাবে কি Fe2+। কিন্তু এখানের Fe2+ যদি একটা ইলেকট্রন হারায় ফেলে, তাহলে এই Fe2+ থেকে একটা ইলেকট্রন যদি চলে যায়, একটা নেগেটিভ যদি চলে যায়, তাহলে এটা এগেইন Fe3+ হয়ে যাবে। ক্লিয়ার? অ্যান্ড এইখানের Fe3+ যখন ইলেকট্রনকে গ্রহণ করে সে হয়ে গেল হচ্ছে Fe2+। এগেইন আর একটা কম্পিটিটর সৃষ্টি হবে, এদিকে হচ্ছে Fe3+ আছে, এদিকে কি আছে Fe3+, এদিকে Fe2+। এটার পজিটিভিটি বেশি, এটার পজিটিভিটি কি কম। সো এটার পজিটিভিটি যেহেতু বেশি, কি চাইবে, এখানের Fe2+ এর ইলেকট্রনটাকে সে চাইবে, অ্যান্ড এটা কি করবে, এখানে ইলেকট্রনটাকে সে নিয়ে আসবে, অ্যান্ড এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে তোমার Fe2+। তার মানে এখানের Fe2+ এখন ইলেকট্রনটা দান করে সে Fe3+ এ আবার ব্যাক যাচ্ছে সে Fe3+। এখানের Fe3+ একটা ইলেকট্রনকে গ্রহণ করে সে যাইলে হচ্ছে Fe2+। এখন খেয়াল করো, এখন কাহিনী করবে, তার মানে ভিতরের তলে যেই ইলেকট্রন উৎপন্ন হয়েছিল সেই ভিতরের তলের ইলেকট্রন সাইটোক্রোম চেইনের মাধ্যমে বাহিরের দিকে চলে আসলো, আর বাহিরের তল থেকে এই দিক থেকে ঢুকলো হচ্ছে ভিতরে অক্সিজেন। ভিতরে কি ঢুকলো, অক্সিজেন। আচ্ছা এখানে একজনের কোশ্চেন হচ্ছে ভাইয়া যে সাইটোক্রোম বি সি এ সবাই একসাথে আছে, তাহলে সাইটোক্রোম বিটাই কেন ইলেকট্রনটাকে নিল, সাইটোক্রোম বিটাই কেন ইলেকট্রনটাকে সে অ্যাকসেপ্ট করলো। আচ্ছা এই কোশ্চেন আনসার হচ্ছে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রনটা যে প্রডিউস হয়েছে, ইলেকট্রনের প্রোডাকশনের জায়গাটা হচ্ছে সাইটোক্রোম বি এর কাছাকাছি, কারণ সেখানে আমি আগেই বলছি ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে হচ্ছে ভিতরের তলে, এটাকে এইদিকে দেখানোটা ঠিক হয় না, ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে এই জায়গাটাতে ভিতরের তলে ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে, এন্ড সাইটোক্রোম বিটা তুলনামূলক ভিতরে অবস্থিত, দেন সাইটোক্রোম সি, দেন সাইটোক্রোম এ বাইরের দিকে অবস্থিত। ইলেকট্রনটার প্রোডাকশনের জায়গাটা হচ্ছে সাইটোক্রোম বি এর কাছাকাছি, দ্যাটস ওয়াই সাইটোক্রোম বি এর Fe3+ সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করলো। ইলেকট্রনের প্রোডাকশনের জায়গা যদি এই জায়গায় হইতো, সাইটোক্রোম এ এর জায়গায় হইতো, তখন সাইটোক্রোম এ এখানের ইলেকট্রনটাকে সে নিত। ক্লিয়ার? আচ্ছা আরেকজনের কোয়েশ্চেন আমি বুঝি না। আচ্ছা খেয়াল করো, তাহলে এখন খেয়াল করো, এখন কি হবে,
তাহলে এখন খেয়াল করো কি হবে, তাহলে এখন খেয়াল করো এখানে বাহিরের তল থেকে, এখানে বাহির থেকে হচ্ছে তোমার এখান থেকে অক্সিজেন তোমার ভিতরে প্রবেশ করবে, অ্যান্ড খেলাটা হবে হচ্ছে এই জায়গাতে। এখানে অক্সিজেন যখন ভিতরে প্রবেশ করবে তখন এই অক্সিজেন কি করবে, এখানের যে Fe2+ যে একটা ইলেকট্রন আছে না, সেই ইলেকট্রনকে সেই অক্সিজেন নিয়ে নিবে, এবং অক্সিজেন নিয়ে অক্সিজেন এখানের ইলেকট্রন নিবে, সে নিয়ে হচ্ছে সে হবে হচ্ছে তোমার O2-, এখানে O2টা যদি তোমার একটা ইলেকট্রনকে গ্রহণ করে তখন সে হবে O2-, আর এই O2-, এইদিকে তোমার H+ এর সাথে এইদিকে তো H+ শুধুমাত্র একটা প্রোডাকশন হচ্ছে না, আরো অনেকগুলো H+ প্রোডাকশন হবে, সেই H+ গুলোর সাথে এইদিকে তোমার এই ইলেকট্রনটা এখানে O2+ এর কাছে চলে আসবে, অ্যান্ড ইলেকট্রনটা এখানে আইসা তারা প্রোডাকশন করবে হচ্ছে পানি। তারা কি প্রোডাকশন করবে? পানি। হয়ে গেছে। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে কিনা? তোমরা সবাই এই পর্যন্ত বুঝছো কিনা এটা এটা একটু বলো, একদম ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবার, যে এই জায়গায় কি করবে, এখানে যে ইলেকট্রনটা ছিল সেই ইলেকট্রনটা এখানে অক্সিজেন গ্রহণ করে ফেলবে, অক্সিজেন গ্রহণ করে সে কি করলো, এই প্রোটনের সাথে সে বিক্রিয়া করে সে হচ্ছে পানি উৎপন্ন করে ফেলবে। অর্থাৎ এগেইন যেটা হলো এখানের Fe2+ ইলেকট্রন হারায় এগেইন Fe3+ হয়ে গেল। খেয়াল করো, তার মানে এখন সাইটোক্রোম বি এগেইন Fe3+ আছে, সাইটোক্রোম সিও Fe3+ আছে, এন্ড সাইটোক্রোম এও Fe3+ আছে, সবগুলাতে এগেইন Fe3+ আছে। বাট তাইলে ভাই এই কাহিনীটা ঘটলো কেন, এই কাহিনীটা হইলোটা কেন? খেয়াল করো এই Fe3+, আচ্ছা অক্সিজেন কোথা থেকে আসবে ভাই? অক্সিজেন গাছ অলওয়েজ সে অক্সিজেন সে নিতেছে। খেয়াল করো গাছের মধ্যে অক্সিজেন থাকবে, তার শরীরবৃত্তীয় কাজের জন্য সে অক্সিজেন আনবে, গ্লুকোজ আনবে, এগুলো তো জাস্ট নর্মাল প্রসেস। সে অক্সিজেন মানে সে গাছ তো অক্সিজেন নিজেই উৎপন্ন করে। গাছ কি করে? নিজেই তো অক্সিজেন উৎপন্ন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তো সেইখান থেকে অক্সিজেন আসবে ভাই। ক্লিয়ার? আচ্ছা এখন খেয়াল করো, তার মানে দেখো Fe2+ এগেইন এইখানের পানি উৎপন্নের জন্য একটা ইলেকট্রন দিয়ে এগেইন Fe3+ হয়ে গেল। দ্যাট মিনস এখন সাইটোক্রোম বিও Fe3+ আছে, সাইটোক্রোম সিও Fe3+ আছে, সাইটোক্রোম এও Fe3+ আছে। বাট এখন যে Fe3+, সেই Fe3+ এর নেগেটিভ কোনো কিছুকে বা ইলেকট্রনকে তোমার অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি আরও বাইরে যাবে। ব্যাপারটা আমি বুঝাই তোমাদেরকে। ইনিশিয়াল যখন এদিকে ডিহাইড্রোজেনেস এনজাইম যখন কাজ করে নাই, ডিহাইড্রোজেনেস এনজাইম কাজ করার আগে সেখানে কি ছিল ভাইয়া? Fe3+ ছিল, এখনও সেখানে Fe3+ আছে। কারণ খেয়াল করো ইনিশিয়ালি Fe3+ Fe2+ এ কনভার্ট হইলেও Fe2+ একটা ইলেকট্রন এই সিস্টেমে দান করে সে Fe3+ এ কনভার্ট হয়ে গেছিল। অ্যান্ড এখানে এখন আলটিমেটলি কোনো Fe2+ এক্সিস্ট করতেছে না, এক্সিস্ট করতেছে হচ্ছে Fe3+। বাট ইনিশিয়াল Fe3+ আর এখনের Fe3+ এর মধ্যে পার্থক্য আছে। আমি তোমাদেরকে বুঝাই। ধরো আমি মাসে 6,000 টাকা খরচ করতাম, আমার মাসিক খরচ ছিল হচ্ছে 6,000 টাকা, আমার মাসিক খরচ কত ছিল ভাই? 6,000 টাকা। সো এখন আচ্ছা দেখো তো তোমাদের এদিকে ক্লিয়ার আসছে কিনা, মানে ব্লার হয়েছে কিনা এটা একটু দেখো, ব্লার হয়েছে নাকি ক্লিয়ার আসতেছে এটা একটু আমাকে বলো তো, একটু করো। আমি যে মোবাইলে দেখতেছি ওই মোবাইলে ব্লার আসতেছে। খেয়াল করো ব্লার আসতেছে কিনা এটা, ব্লার তো আসার কথা না, ব্লার আসতেছে না, আমার এই মোবাইলের প্রবলেম মনে হচ্ছে তাই। আচ্ছা খেয়াল করো আমি যে জিনিসটা বলতেছিলাম, ধরো আমি মাসে 6,000 টাকা খরচ করি, মাসে আমি কয় হাজার টাকা খরচ করি? 6,000 টাকা। এখন 6,000 টাকা খরচ করে আমি অভ্যস্ত, 6,000 টাকা খরচ করি কি আমি অভ্যস্ত। এখন কোনো একটা মাসে দেখা গেল যে আমার ইনকামটা একটু বাড়তে হলো, অ্যান্ড আমি সেখানে তোমার 10,000 টাকা খরচ করে অভ্যস্ত হয়ে গেলাম। সো আমি যখন 10,000 টাকা খরচ করে অভ্যস্ত হয়ে গেলাম, আমি কিন্তু আর 6,000 টাকা খরচ করে কিন্তু চলতে পারবো না। টাকা হচ্ছে এরকম একটা জিনিস, অ্যান্ড প্রত্যেকটা অ্যাটমের জন্য ইলেকট্রন হচ্ছে টাকার মতো। তাকে যখন তুমি একটা ইলেকট্রন দেখায় দিবা তখন সেই ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন বাইরে যাবে অলওয়েজ। Fe3+ ইনিশিয়ালি শান্ত ছিল, তাকে তুমি একটা ইলেকট্রন দিয়ে তাকে অভ্যস্ত করায় ফেলছো, আর যখন এই Fe3+কে একটা ইলেকট্রন দিয়ে তুমি অভ্যস্ত করায় ফেলছো তখন সেই Fe3+ এর ইলেকট্রন গ্রহণের প্রতি বা নেগেটিভ কিছুর প্রতি টেন্ডেন্সি
বা আকর্ষণ আরো বেশি বেড়ে যাবে, আরো কি হবে তোমার বেশি বেড়ে যাবে। ক্লিয়ার? সো এই বেড়ে যাওয়ার কারণে এখন খেয়াল করো Fe2+ ইলেকট্রন হারায় সে Fe3+ কনভার্ট হয়েছে, বাট Fe3+ তো নেগেটিভ কিছুর দরকার। Fe3+ এর কি দরকার? নেগেটিভ কিছুর দরকার। এই নেগেটিভ কিছুর দরকারের কারণে একই করবে বাহিরের মধ্যে, এই যে দেখো মাটির মধ্যে বিভিন্ন অ্যানায়ন এক্সিস্ট করতেছে না, অ্যানায়ন হচ্ছে নেগেটিভ। সো এই Fe3+ এর যেই এই Fe3+ এর যেহেতু এখন কি দরকার ভাই, Fe3+ এর যেহেতু এখন অ্যানায়ন মানে ইলেকট্রন দরকার বা নেগেটিভ কিছুর দরকার, তখন এই Fe3+ কি করবে, যাচ্ছে ঠিক আছে তার সে যেহেতু ইলেকট্রনটা হারায় ফেলছে পানি উৎপন্ন করতে গিয়ে, সো সে এখন কি করবে বাইরের যে অ্যানায়ন আছে সেই অ্যানায়নকে সে অ্যাকসেপ্ট করবে। বাহিরের কি করবে, সে অ্যানায়নকে অ্যাকসেপ্ট করবে। এইখানে কি হবে, বাহিরের এই অ্যানায়নটাকে Fe3+ অ্যাকসেপ্ট করে এগেন উল্টা কাহিনী করবে। এখানে Fe3+ এই অ্যানায়নটাকে গ্রহণ করে হয়ে যাবে হচ্ছে Fe2+। যখন এদিকে Fe2+ আর এদিকে যখন Fe3+ একটা কম্পিটিটর সৃষ্টি হয়ে গেল, এটা বলবে আমি বেশি পজিটিভ, আমার কাছে অ্যানায়ন দাও, তখন এই Fe2+ কি করবে, একটা অ্যানায়নকে এখানে ট্রান্সফার করে দেবে। এখানে যখন ট্রান্সফার করবে তখন এই Fe3+ হয়ে যাবে Fe2+। বাট এটা যেহেতু আবার অ্যানায়নকে হারায় ফেলছে, এটা এগেইন অ্যানায়নকে অ্যাকসেপ্ট করবে। খেয়াল করো ব্যাপারটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। আচ্ছা মেহেদী হাসান সৈকত, শেষে সাইটোক্রোম এতে কিভাবে Fe3+ হলো? ভাই এখানে যে Fe2+ এর যে একটা ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা এখানের অক্সিজেন নিয়ে নিছে। সো এখানের ইলেকট্রনটা যেহেতু অক্সিজেন নিয়ে নিছে, সেহেতু সেটা Fe3+ হয়ে গেছে। এখন খেয়াল করো, খুব ভালোভাবে খেয়াল করো ভাই, ব্যাপারটা খুব ভালোভাবে খেয়াল করো। এই Fe3+ এর ইলেকট্রন সে হারায় ফেলছে কিভাবে, Fe2+ এর ইলেকট্রন সে হারায় ফেলছে কিভাবে হারাইছে, সেই ইলেকট্রনটাকে অক্সিজেনকে দিয়ে দিছে। সেই ইলেকট্রনকে কি করছে, অক্সিজেনকে দিয়ে দিছে। সো অক্সিজেন যেহেতু নিয়ে নিছে, অক্সিজেন ইলেকট্রন নিয়ে সে এইখানে যে ডিহাইড্রোজেনাস এনজাইমে যে H+ উৎপন্ন হয়েছিল সেটার সাথে বিক্রিয়া করে সে পানি উৎপন্ন করছে। এটার কাহিনী বাদ। কিন্তু মেইন প্রসেস হচ্ছে যে এই সাইটোক্রোম চেইনের যে Fe2+ এগেইন Fe3+ এ কনভার্ট হয়ে গেল। Fe3+ এ তো এখন তার নেগেটিভ কিছুর দরকার, কারণ তুমি তাকে নেগেটিভ কিছু দিয়ে তুমি তাকে অভ্যস্ত করায় ফেলছো, তুমি তাকে ইলেকট্রনের লুপ দেখায় ফেলছো। সো ইলেকট্রন যখন দেখায় ফেলছো, এই Fe3+ এর যখন খুব বেশি ইলেকট্রনের দরকার, তখন সে মাটির বাহিরে যেই অ্যানায়ন আছে সেই অ্যানায়নগুলোকে সে কি করবে, এখানে অনেক অ্যানায়ন আছে। সো সেই অ্যানায়নকে কি করবে, এই Fe3+ তখন বাহিরের অ্যানায়নকে তখন অ্যাকসেপ্ট করবে। যেহেতু তার অ্যানায়ন গ্রহণের প্রতি, তার নেগেটিভ কিছুকে গ্রহণের প্রতি তার টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে, তখন এই Fe3+ কি করবে, এই অ্যানায়নটাকে তোমার গ্রহণ করবে। এই Fe3+ অ্যানায়নকে গ্রহণ করে, খেয়াল করো, এই Fe3+ একটা অ্যানায়নকে গ্রহণ করে সে Fe2+ এ কনভার্ট হয়ে যাবে। আমি এটাকে একটু মুছে দিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। খেয়াল করো, এই Fe3+ একটা অ্যানায়নকে যদি গ্রহণ করে তাহলে সে Fe2+ হয়ে যাবে, অর্থাৎ এই Fe2+ এখন সেই Fe2+ হয়ে গেল অ্যানায়ন। বাট এই অ্যানায়নটা যখন এখানে আসবে, তখন এখানে সাইটোক্রোম C এ তো Fe3+ আছে, এখানে সাইটোক্রোম C এর তো ভাই Fe3+ আছে। তখন এই Fe3+ বলবে আচ্ছা ঠিক আছে তুমি তো Fe2+, যেহেতু একটা অ্যানায়ন গ্রহণ করছে, মানে কি অ্যানায়নের মধ্যে কয়টা ইলেকট্রন আছে ভাই, একটা ইলেকট্রন। সো সেই ইলেকট্রনটাকে যদি Fe3+ গ্রহণ করে, তাহলে Fe3+ যদি একটা অ্যানায়নকে গ্রহণ করে, একটা নেগেটিভকে গ্রহণ করে, তখন তার পজিটিভিটি কমে যাবে, সে হয়ে যাবে Fe2+। তাহলে সে Fe2+ হয়ে গেল। এটা যখন Fe2+ হলো, তার মধ্যে একটা অ্যানায়ন আছে, তখন পাশের সাইটোক্রোমের Fe3+ বললো ভাই আমি তো 3+, তুমি 2+, তাহলে আমার অ্যানায়ন দরকার, আমার দিয়ে দাও। তখন এই অ্যানায়নটা কি করবে, এই Fe3+ তোমার অ্যাকসেপ্ট করে ফেলবে। এই অ্যানায়নটা এই Fe3+ অ্যাকসেপ্ট করে এটা হয়ে যাবে হচ্ছে তোমার Fe2+। খেয়াল করো, এখানের এটা যখন তার অ্যানায়নটাকে সে হারায় ফেললো, তখন সে অ্যানায়ন যেহেতু চলে গেছে, সেহেতু সে এগেইন Fe3+ এ কনভার্ট হয়ে যাবে। বাট Fe3+ এ কনভার্ট হলে তো তার চলবে না, তার কি লাগবে, আর একটা ইলেকট্রন লাগবে, অ্যানায়ন লাগবে। তখন এই Fe3+ বাহির থেকে আরেকটা অ্যানায়নকে সে অ্যাকসেপ্ট করবে। তার মানে খেয়াল করো, ইনিশিয়ালি সে একটা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করছে, এখন সে কয়টা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতেছে, আরেকটা। হিসাবটা রাখো, কয়টা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করতেছে, আরেকটা অ্যানায়নকে। সো সে এখানে আরেকটা অ্যানায়নকে অ্যাকসেপ্ট করবে। আবার এখানের কাহিনী তো এখনো শেষ হয় নাই। এখানে যখন Fe2+ থাকবে, তখন তার পাশের সাইটোক্রোমের Fe3+ বলবে ভাই তুমি তো 2+, আমি 3+, আমার অ্যানায়ন দাও। তখন সে অ্যানায়ন নিয়ে যাবে। তো সে অ্যানায়ন নিয়ে যে সে অ্যানায়নটাকে নিয়ে আসবে হচ্ছে এখানে Fe2+ এ কনভার্ট হয়ে থাকবে। এখন দেখো এইটার Fe3+ এ কনভার্ট হয়ে গেছে, এখন এর অ্যানায়ন দরকার, তখন এখান থেকে আরেকটা অ্যানায়নকে এখানে আনবে। ক্লিয়ার? দেন এখানে কি করবে, ডিহাইড্রোজেনাস এনজাইম আবার কাজ করবে। খেয়াল করো, তিনটা অ্যানায়ন আছে তিনটা জায়গায়, এখানে কি করবে, ডিহাইড্রোজেনাস এনজাইম আবার আসবে, আবার সুন্দর করে একটা ইলেকট্রন একটা H+ প্রোডাকশন করবে। যখনই এই Fe2+টা দেখবে যে ভাই আমার কাছে পিওর ইলেকট্রন আছে, নট অ্যানায়ন, আমার কাছে পিওর ইলেকট্রন আছে, ডিহাইড্রোজেনাস এনজাইম এগেইন ইলেকট্রন প্রোডাকশন করছে,
দেন এই Fe2+ কি করবে, অ্যানায়নকে বলবে তুমি চলে যাও, আমি ইলেকট্রনকে নিয়ে নিই, কারণ ইলেকট্রন হচ্ছে পিওর জিনিস, ঠিক আছে। সো এইখানে এটা যেটা করবে, এই Fe2+ কি করবে, এই অ্যানায়নটাকে তোমার ভিতরের তলে ছাইড়া দিবে, অ্যানায়নটাকে এগেন সেই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে। এই ইলেকট্রনটাকে যখন সে অ্যাকসেপ্ট করবে, এই ইলেকট্রনটাকে যখন সে অ্যাকসেপ্ট করে যখন Fe2+ হবে, তখন এই দিকের এরা সবাই দেখা দেখি এরাও অ্যানায়নগুলোকে ছেড়ে দিবে, আলটিমেটলি এখানে অ্যানায়নটা এখানে ট্রান্সপোর্ট হইতে হইতে এখানে অ্যানায়নটা আসবে, এখানে এখানে অ্যানায়নটা ট্রান্সপোর্ট হইতে হইতে আসবে এখানে, অর্থাৎ 3টা অ্যানায়ন তারা অ্যাকসেপ্ট করবে প্রতি সাইকেলে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা সবাই বলো। আগে 400 জনের মতো আছে, এত লং ডিউরেশন হওয়ার কারণে আস্তে আস্তে কমতে 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 এই পর্যন্ত বুঝছো কিনা বলো। জাস্ট এইটাই শেষ, আজকে লুন্ডেগুরের মতবাদের বাইরে পড়ানো যাবে না, কারণ অনেক টাইম হয়ে গেছে। বাট লুন্ডেগুরের মতবাদ বুঝছো কিনা সেটা বলো। এখানে কি ঘটলো খেয়াল করো, আমি আবার রিক্যাপ করবো, বাট তোমাদের আগে একটু বলতে হবে যে এক দুজন বুঝছো কিনা ভালোভাবে। আচ্ছা, ক্লিয়ার কনসেপ্ট, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হয়েছে কিনা। হ্যাঁ ভাই, PO4 3- যদি গ্রহণ করে তাহলে সে Fe3+ থেকে সে Fe হয়ে যাবে, মানে একেবারে আয়রন হয়ে যাবে, Fe হয়ে যাবে। তখন পাশেরটা আবার নিবে, তখন হচ্ছে 3টা অ্যানায়ন না হয়ে একটা জাস্ট ফসফেট তোমার অ্যাকসেপ্ট ঘটবে, বুঝতে পারছো এইটাই। আচ্ছা, আমি কি আবার রিকেপ করবো কিনা, আবার একটু সামারাইজ করবো কিনা লুন্ডেগুর মতবাদ প্রথম থেকে, 2-3 মিনিট লাগবে সামারাইজ করতে, সামারাইজ করবো কিনা বলো। আমি সামারাইজ করবো কিনা সেটা বলো, আমি 2-3 মিনিটের জন্য সামারাইজ করে দিব, দিয়ে ক্লাস শেষ করে দিব। এই চ্যাপ্টারটার পুরাটা বইয়ের প্রত্যেকটা লাইন আমি এইভাবে বুঝাই দিব, প্রত্যেকটা লাইন। আর ঠিক আছে, আমি দেখা যায় সবারই একবারই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, একটু সামারি করি, তোমরা থাকো, খেয়াল করো, সামারি করতেছি। লাস্টে অ্যানায়নটার কি হবে ভাই, অ্যানায়ন তো শোষিত হইলো, আমরা তো এটাই চাইছিলাম যে বাহির থেকে আমরা কি করব, তোমার অ্যানায়নকে বা বিভিন্ন ক্যাটায়নকে শোষিত করব। সো লুন্ডেগুরের মতবাদ অনুযায়ী অ্যানায়ন হচ্ছে তোমার অ্যাক্টিভলি শোষিত হয়, ক্যাটায়নগুলো এমনি এমনি ঢুকতে পারে। যখন দেখবে যে এদিকে একটা অ্যানায়ন ঢুকতেছে, এই অ্যানায়নের পিছে পিছে ক্যাটায়ন ঢুকে পড়বে, কারণ ক্যাটায়ন কি করবে, এই অ্যানায়নকে কি করবে, আকর্ষণ করবে। ক্লিয়ার? আচ্ছা, আমি রিক্যাপ করি। শিওর? ইলেকট্রনটা ভিতর থেকে বাইরের দিকে যাবে, অ্যানায়ন বাহির থেকে ভিতরে যাবে, সহজে বললে শিওর। ওকে, রিক্যাপ করলে আমরা কি বলবো, এখানে ভিতরের তলে খেয়াল করো, 2টা তল আছে, একটা হচ্ছে ভিতরের তল, একটা হচ্ছে বাহিরের তল। এবং এখানে কি হয়, কোষের মধ্যে তোমার সাইটোক্রোমগুলো চেইন আকারে সজ্জিত থাকে। ভিতরের তলের দিকে থাকে সাইটোক্রোম বি, তারপরে আসে সাইটোক্রোম সি, এবং বাইরের দিকে থাকে হচ্ছে সাইটোক্রোম এ। এর একটা সাইটোক্রোম চেইন ফর্ম করে। এবং তখন কি হয়, ভিতরের তলে ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে, এবং ভিতরের তলে যখন ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করে, তো ভিতরের তলে ডিহাইড্রোজেনাস এনজাইম কাজ করলে সে যেটা করে, হাইড্রোজেনকে সে ভেঙে H+ এবং ইলেকট্রন উৎপন্ন করে দেয়। যখন ইলেকট্রন উৎপন্ন করে দেয়, আমরা জানি যে সাইটোক্রোমগুলোর মধ্যে Fe3+ থাকে। সো এই যখন এখানে ডিহাইড্রোজেনাস এনজাইম ইলেকট্রন উৎপন্ন করে, তখন এই সাইটোক্রোম বি এর যে Fe3+ আছে, সেটা দেখে যে সেখানে একটা ইলেকট্রন আছে, অ্যান্ড সেটা যেহেতু পজিটিভ, তার একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, অ্যান্ড সে কি করে, একটা ইলেকট্রনকে সে অ্যাকসেপ্ট করে, অ্যান্ড একটা ইলেকট্রনকে সে অ্যাকসেপ্ট করে সে হয়ে যাচ্ছে Fe2+। বাট সাইটোক্রোম বি এর Fe3+টা যখন Fe2+ হয়ে যায়, তখন তার পাশের যে সাইটোক্রোম আছে, সে পাশের সাইটোক্রোম দেখে যে আরে পাশে তো Fe2+ আছে, তার কাছে একটা ইলেকট্রন আছে, অ্যান্ড এইখানের সাইটোক্রোম সি এর যেটা আছে সেটা হচ্ছে Fe3+। Fe3+ এর পজিটিভিটি Fe2+ এর পজিটিভিটি থেকে বেশি, সো এই ইলেকট্রনটার বেশি দাবিদারকে এই Fe3+। সো এই Fe3+ যখন এই ইলেকট্রনটাকে দেখবে এর কাছে, তখন এই Fe3+ এখান থেকে ইলেকট্রনটা নিয়ে আসবে। এখান থেকে যখন Fe3+ ইলেকট্রন নিয়ে আসবে, এটা ইলেকট্রন হারায় হয়ে যাবে Fe3+, আর এটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যাবে Fe2+। এই Fe2+ এর কম্পিটিটর এখন এটা যখন দেখবে তার পাশে হচ্ছে Fe2+ আছে, তখন এটা হচ্ছে Fe3+, তার পজিটিভিটি বেশি, সে একটা ইলেকট্রনকে নিয়ে আসবে। সে যখন একটা ইলেকট্রনকে নিয়ে আসবে, তখন সে একটা ইলেকট্রনকে নিয়ে আসে, সে হয়ে যাবে Fe2+, আর Fe2+ একটা ইলেকট্রন হারায় হয়ে যাবে Fe3+। এই Fe2+ এর মধ্যে এখন যে ইলেকট্রন আছে, বাইরের তল থেকে সুন্দর করে সেখানে অক্সিজেন ঢুকবে, অক্সিজেন ঢুকে এখানে ইলেকট্রনটাকে পুল করে নিয়ে আসবে, নিয়ে এসে সে এখানে যে প্রোটনটা উৎপন্ন করছিল ডিহাইড্রোজেনাস এনজাইম, সেটার সাথে তারা পানি উৎপন্ন করে ফেলবে। এখন তো Fe3+ এর মাথা খারাপ, একটু আগে তুমি তার ইলেকট্রন দিছো, এখন ইলেকট্রন নিয়ে নিছো, তখন তার ইলেকট্রন গ্রহণের প্রতি টেন্ডেন্সি বাড়বে, কিন্তু আশেপাশে কোনো ইলেকট্রন নাই। যখন আশেপাশে কোনো ইলেকট্রন নাই, তখন বাইরে থেকে যে সে যা অ্যানায়ন পাবে, সেই অ্যানায়নকে অ্যাকসেপ্ট করে ফেলবে। দ্যাটস ইট। আপনার অন্য বাকি লেকচারগুলো কই পাবো, ঠিক আছে? আমার অন্য বাকি লেকচারগুলো কুইক অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলে পাবা, ঠিক আছে? মেম্বারশিপ এরিয়াতে পাবা, আর এখানে আমি এই চ্যাপ্টারটা পুরোটাই ক্লিয়ার করে দিব। আচ্ছা, এখন 12 হলে সমস্যা নাই, লেকচার শেষ।
শেষ দিকে ব্লার হয়ে গেল। ওকে, সমস্যা নেই, থ্যাংকস ফর ওয়াচিং। কেটে দেবো? কাটে দে। আচ্ছা, আমি কি আবার দিব তোমাদের? রিকেপ কি আবার দিব? রিকেপ দেওয়ার দরকার নেই মনে হয়, হয়ে গেছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।